foreign country, whether it's in India, China or Honolulu. Even shoot 3 idiots. How did you dream? Panels, standing committee on defense के सदस्य बना दिया आपने। चोक रंगामेन नामके, चोक रंगामेन नामके। নমস্কার। @NeilC Undebated, looking at solutions, not only debates, শুধু সমালোচনা নয়, সমাধানের রাস্তা খোঁজা। প্রতি বুধবার রাত ৮টায় নীলসি আমি আপনাদের সামনে আসি সমকালীন কিছু বিষয় নিয়ে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এর আগের ২ সপ্তাহে এসছিলাম এমনই কিছু উপযোগী বিষয় নিয়ে। প্রথম সপ্তাহের বিষয় ছিল করোনা এবং তাকে ঘিরে যে তথ্যগত বিভ্রান্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই নিয়ে একটি আলোচনা, একটু দিশা দেওয়ার চেষ্টা। পরবর্তী পর্যায়ে গত বুধবার আলোচনার বিষয় ছিল আমাদের সন্তানদের ভবিষ্যৎ, তাদের শিক্ষার কি হবে, তারা কিভাবে পড়াশোনা করবে, উচ্চশিক্ষা কিভাবে হবে, যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তালা বন্ধ, বিভিন্ন পরীক্ষার সামনে পরীক্ষার্থীরা ভেবে পাচ্ছেন না, তাদের অভিভাবকরা ভেবে পাচ্ছেন না যে তাদের কিভাবে সেই পরীক্ষা হবে। এই সব কিছু নিয়ে আলোচনা ছিল গত বুধবার। এবং যারা দেখেছেন এবং যারা দেখেননি, আপনাদের বলবো যে আপনারা ইউটিউবে E-Motion Pictures, E-Motion Media Works টাইপ করলে আপনারা ইউটিউবে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা দেখুন, ভালো লাগলে অন্যদের শেয়ার করুন। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যত বেশি মানুষের সঙ্গে আমরা এই তথ্যগুলো পৌঁছে দিতে পারি। এখন একটা তথ্যের অরাজকতা চলছে, যেখানে সঠিক তথ্য মানুষ পাচ্ছেন না, যাকে ঘিরেই বিভ্রান্তি। আপনাদের অনুরোধ, আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব বা অন্যদের ক্ষেত্রে এই লিংক পৌঁছে দিন, তারা দেখুন, আপনারা দেখুন, আপনাদের মতামত জানান। আজকের বিষয়, আজ তৃতীয় দিন, 3rd এডিশন। আজকের বিষয় হচ্ছে করোনার প্রভাবে ব্যাংকিং পরিষেবার হাল হকিকত কেমন, ইম্প্যাক্ট অফ কোভিড অন ব্যাংকিং সেক্টর। এই নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন কিছু বিশিষ্ট মানুষ। আমি এক এক করে তাদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেব। সৌম্য দত্ত, জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, সারা ভারতের ব্যাংকের যে প্রতিষ্ঠান, বৃহত্তম প্রতিষ্ঠান, তার জেনারেল সেক্রেটারি। আছেন কৌশিক ঘোষ, তিনি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এছাড়াও ডাইরেক্টর, তিনি পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের বিভিন্ন কমিটিতে রয়েছেন। ডক্টর ভাস্কর চ্যাটার্জি, সিনিয়র জার্নালিস্ট, দিল্লিতে থাকেন। ইকোনমিক্স নিয়ে তিনি, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, এই সংক্রান্ত তার বহু কাজকর্ম রয়েছে। সুকান্ত বোস, তিনি গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন একেবারে প্রান্ত থেকে মানুষের সঙ্গে থেকে তাদের কাজকর্ম দেখার সুযোগ পেয়েছেন এবং সুবিধা অসুবিধাগুলো নিত্যদিন তিনি তাদের একটা অভিজ্ঞতা তার রয়েছে। আমি এক এক করে আমার অতিথিদের নিয়ে আসছি স্ক্রিনে। প্রথমেই সৌম্য দত্ত। সৌম্যবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। প্রায় 4.5 লক্ষ ব্যাংক প্রতিষ্ঠানের যারা কর্মচারী রয়েছেন, তাদের আপনি অভিভাবকের ভূমিকায় রয়েছেন। দুটি অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার্স ফেডারেশন, এই দুটো সংগঠনেরই সাধারণ সম্পাদক আপনি। 1987 সালে স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে আপনার কর্মজীবন শুরু করেছিলেন। তারপরে পায়ে পায়ে হেঁটে আপনি এখন একটা বড় দায়িত্বের জায়গায় রয়েছেন। আজকে এই অনুষ্ঠানে আপনি আমার সঙ্গে রয়েছেন এবং এটা একটা এই শো এর জন্য শুধু নয়,
যারা বিভিন্ন বিভ্রান্তিতে ভুগছেন ব্যাংকিং সেক্টরে পরিষেবা নিয়ে নানা রকম বিষয়ে, আমার ধারণা যে তারা আপনার কাছ থেকে সঠিক পথ নির্দেশ পাবে। আমি এরপর আসতে চাইছি, এরপরে আমাদের সঙ্গে যার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, কৌশিক ঘোষ। কৌশিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাম করা, এছাড়াও সে রয়েছে ডাইরেক্টর ফেডারেশন অফ সে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, তার ফেডারেশনের ডাইরেক্টর। এছাড়াও কৌশিক ভারত সরকারের বিভিন্ন কমিটির মেম্বার হিসেবে রয়েছেন, বিভিন্ন বণিক সভারও তিনি সদস্য। আমাদের মধ্যে রয়েছেন ভাস্কর চ্যাটার্জি, ডক্টর ভাস্কর চ্যাটার্জি। তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, জীবনের নানা দিকে তার নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে। সে বিষয়ে বলতে গেলে আজকে এই সীমিত সময়ের মধ্যে বলে ওঠা সম্ভব হবে না। এটুকু বলা যায় তিনি একজন স্বনামধন্য সাংবাদিক, দিল্লিতে তিনি কাজ করেন মূলত, এবং তার নিজের অর্থনৈতিক বিষয় নিয়ে তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব কিছু পেপারও রয়েছে। আমি আসবো এরপরে সুকান্তর কাছে, সুকান্ত বোস। তিনি এই মুহূর্তে রয়েছেন পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে। তিনি একেবারে গ্রামীণ প্রান্তিক ক্ষেত্রে কাজ করেছেন, উনি সদ্য অবসর নিয়েছেন। দীর্ঘদিন তিনি ব্যাংকের পরিষেবার বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি তাদের যে সংগঠন, সারা ভারতের সংগঠন এবং রাজ্য স্তরের যে সংগঠন, তা সেখানেও তিনি কেন্দ্রীয় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, রাজ্য সংগঠনের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তারও দীর্ঘদিনের ব্যাংকের পরিষেবার ক্ষেত্রে একটা বিশাল অভিজ্ঞতা তার রয়েছে। প্রথমেই আপনাদের সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আমার মনে হয় যে করোনা যবে থেকে সংক্রমণ এলো, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষ, সবাই তো আর লকডাউনে বাড়িতে বসে নেই। যেমন ধরুন যারা পুলিশ কর্মচারীরা রয়েছেন, আমরা সাংবাদিকদের, আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, ডাক্তার নার্সরা রয়েছেন, কর্পোরেশনের কর্মীরা রয়েছেন। কিন্তু প্রদীপের আলোর অন্ধকারের মতো নিচের যে অন্ধকার থাকে, তার মতনই একটি গুরুত্বপূর্ণ পরিষেবার লোকজন যারা দীর্ঘদিন কাজ করছেন, মানে নীরবে কাজ করছেন বলা যায়। আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সামনে এবং আজকে যে অনুষ্ঠান যারা দেখছেন, আমি সমস্ত ব্যাংকের, বেসরকারি, সরকারি এবং সেই সঙ্গে তাদের কর্মচারী, তাদের পরিবারবর্গকে কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা ব্যাংকিং পরিষেবা একদিনের জন্য বন্ধ করেননি এবং তারা সমানভাবে একদম সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করছেন এবং তারা আক্রান্ত হচ্ছেন। আমি যদি বলি, ধরুন মুম্বাইয়ের কথা, মহারাষ্ট্রের কথা, মুম্বাইয়ে 500-র উপর বেশি করোনা আক্রান্ত হয়েছে, মারাও গেছেন 25 জন। গত 15 দিনের অভিজ্ঞতা বললে আমি যতদূর জানি যে স্টেট ব্যাংকের 4 জন পদস্থ কর্মকর্তা তারা করোনায় আক্রান্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সংখ্যাটা হচ্ছে সব মিলিয়ে মানে প্রায় 500 বা 1000-এর কাছাকাছি। সারা দেশে হাজার হাজার মানুষ, ব্যাংক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু তারা আবার সুস্থ হয়ে আবার ছুটে যাচ্ছেন সেই তাদের ব্যাংক মানুষকে পরিষেবা দেওয়ার কাজে। এই যে তারা সার্ভিস, যে পরিষেবা দিচ্ছেন সচল রাখার জন্য ব্যাংকিং পরিষেবা, এবং সাধারণ মানুষ, ব্যাংক অচল হয়ে গেলে তো আমাদের জীবনও অচল হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম সারিতে দাঁড়িয়ে তারা যে একদম সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন, এর জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য, কৃতজ্ঞতা প্রাপ্য। এবং এই জায়গা থেকে আমি তাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমরা এটুকু বলতে পারি যে আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনারা মানে উপেক্ষার অন্তরালে নেই, আপনারা আমাদের মধ্যেই রয়েছেন। আপনাদের এই যে কাজকর্ম, এই যে পরিষেবা দেওয়া, আপনাদের আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সৌম্যবাবু, আমি আসবো সুকান্তর কাছে। আপনি এই যে করোনা পরিস্থিতি, করোনার আগে পরিস্থিতি একরকম ছিল, করোনা যে পরিস্থিতি এলো, এই করোনা পরিস্থিতিতে বাস্তব চিত্রটা কি? আপনারা ডাইরেক্ট ফিল্ডে দাঁড়িয়ে মানে কিভাবে দেখেছেন, মানে কি দেখছেন আর কি? পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক থেকে হচ্ছে ব্যাংকিং কর্মচারী যারা রয়েছেন, আর সাধারণ মানুষেরকে যারা রোজ ফেস করছেন, বাস্তব মানে রিয়েলিটিটা কি, বাস্তব চিত্রটা কি? করোনা মার্চের শেষের দিক থেকে যখন করোনার আমাদের লকডাউন শুরু হলো, অর্থাৎ অফিসিয়ালি যখন আমাদের ভারত সরকারের কাছ থেকে যে লকডাউনের বিষয়টা এলো,
ফার্স্ট লকডাউন, সেই সময় আমাদের কাছে ব্যাংকিং কর্মচারীদের কাছে সারা ভারতবর্ষে আর অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, সরকারের বেসরকারের বা সমস্ত কিছু, ব্যাংকের সেক্টরটা যেহেতু জরুরি পরিষেবা, সেখানে আমাদের একদিনের জন্য চিন্তা করতে পারিনি বা চিন্তা হয়নি যে আমাদের এই বিষয়টা আমাদের মধ্যে ঢুকলো কিনা। কারণ আমরা জানি বিগত দিনের আরো এরকম বিভিন্ন ঘটনায়, কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনাই বলবো, যে এইরকম একটি ঘটনার সময় আমরা একদিনের জন্য চিন্তা করিনি যে তাহলে কি আমাদের কাজকর্ম কি হবে। আমরা জানি আমাদের ব্যাংকের কর্মচারীরা তাদের দৈনন্দিন যেভাবে চাকরি বা কাজ করছেন ব্যাংকে, তারপরের দিন সেই দিন থেকেই তাদের যেতে হবে এবং আরো বেশি তার দায়িত্ব ব্যাংক কর্মচারীদের উপর পড়লো। যেহেতু আপামর জনগণ একটা ভীত সন্ত্রস্ত হয়ে সবাই ছুটছে দুটি জায়গায়, তিনটি জায়গায়। একটি হচ্ছে ফার্স্ট ব্যাংকের দিকে, যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে ব্যাংকের দিকে লোকে দৌড়চ্ছে, যার জন্য আমাদের ব্যাংক কর্মচারী সারা ভারতবর্ষে তার একটা অতিরিক্ত দায়িত্ব নিয়ে তারা সেই দিন থেকে কাজ আরো দ্বিগুণ ভাবে উৎসাহে, যে না অন্যান্য যে সমস্ত কাস্টমাররা যারা ভীত সন্ত্রস্ত হয়ে ভেতরে তখন অত কিছু তো জানে না, কিন্তু তারা তখন ব্যাংকের দিকে দৌড়চ্ছে এবং ব্যাংকে আমাদের দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে কাউকে কোনো রকম ভাবে মানে ভুল না বুঝিয়ে যে হ্যাঁ আপনাদের কোনো চিন্তা নেই, আমরা ব্যাংক কর্মচারীরা আছি, আপনাদের কাজ আমরা করব, আপনারা শান্তিভাবে আসুন, সমস্ত কাজ আমরা করব, আমাদের জন্য কোনোদিন ব্যাংক বন্ধ থাকবে না এবং আমরা চাই এটা একটা জরুরি পরিষেবা প্রতিষ্ঠান, এখানে আমরা যতদিন পারবো এই সেবাটা আমরা করে যেতে পারবো এবং আমরা আনন্দিত হব। আমরা শুধু এইটুকুই আশা করি বা আশা করেও ছিলাম যে আমাদের কর্তৃপক্ষের কাছে ঠিক সেই রকম উৎসাহে আমাদের যদি একটু করে বুস্টার করতেন, তাহলে আমাদের ব্যাংক কর্মচারীরা অনেক উপকৃত হতো এবং আরো সাহস পেত। সৌম্যবাবু কিছু বলবেন আপনি এ বিষয়ে, যে গ্রাউন্ড রিয়েলিটি যে প্রবলেমের মুখোমুখি হচ্ছে ব্যাংক কর্মচারীরা, তার সঙ্গে পরিকাঠামো এবং আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা থাকে সেটার ক্ষেত্রে তারতম্য বা গরমিল কি আছে না আছে, বা সেটা কিভাবে মানে কাটিয়ে উঠেছেন আপনারা? আমি আজকে আমার প্রথমেই আপনাকে ধন্যবাদ এরকম একটি অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করার জন্য, যাতে করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় বিশেষ করে ব্যাংকিং পরিষেবা ও কোভিড উদ্ভূত পরিস্থিতি। আমি একটি ঘটনা সবাইকে জানাতে চাই। আজকে কিছুক্ষণ আগে একটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একজন রিজিয়নাল ম্যানেজারের মৃত্যু সংবাদ এলো। 40-এর কোঠায় বয়স, অনেকটা সামনে রাস্তা, কেরিয়ার যাকে সোপান অনেকটা প্রশস্ত ছিল এবং সব থেকে আশ্চর্যের বিষয় উনি ভেন্টিলেশনে ছিলেন। ভেন্টিলেশনে থাকাকালীনও ওনার রিজিয়নের কি কাজকর্ম হচ্ছে উনি মনিটর করেছেন যতক্ষণ পেরেছেন। তার এটা থেকে আর কিছু না কেটা আমরা বোঝাতে চাইছি যে কতটা প্রাণ নিয়ে, যেটা সুকান্তদা বললেন, যেভাবে ব্যাংক কর্মচারীরা 24শে মার্চ লকডাউন ঘোষণা হয়েছিল অকস্মাৎ, আজকে 142 দিন অতিক্রান্ত। আমরা অনেকটাই পেছনের ছবিটা ভুলে গেছি আনলক প্রক্রিয়া শুরু করে হয়ে যাওয়ার পর থেকে। একটু পেছনে ফিরে আসুন। জনজীবন স্তব্ধ, গণপরিবহন বন্ধ, রাস্তায় মানুষজন নেই। যে কটি প্রতিষ্ঠান খোলা ছিল, যারা আপনি যাকে জরুরি পরিষেবা বলেছেন, তার মধ্যে ব্যাংকিং পরিষেবা অন্যতম। আমি হেলথ কেয়ার, স্যানিটেশন, পুলিশকে একসাথে রাখছি। প্রথম দিন থেকে ব্যাংক কর্মচারীরা এবং আধিকারিকরা এই ব্যাংকিং পরিষেবা দিয়ে গেছে অর্থনীতিকে সচল রাখার জন্য। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যেটা আপনি প্রথমে শুরুতে বলেছেন, আজ অবধি সেই অর্থে এই ব্যাংক কর্মচারী আধিকারিকদের যে আত্মনিয়োগ করেছেন বা
যেভাবে কাজ করে চলেছেন দেশের জন্য, আমরা আমাদের নিজেদের করোনা যোদ্ধা বলি, আমরা আমাদের অর্থনৈতিক সেনানী বলি, ফিনান্সিয়াল আর্মি বলি, আমরা কোনো অংশে কম নয়। আমাদের যে ভারতবর্ষের অর্থনীতিকে সচল করার জন্য যে কাজ আমরা করেছি, বিগত রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল 1969 সালে, এই 50 বছরে ভারতবর্ষের অর্থনৈতিক মানচিত্র আমূল বদলে গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকগুলোর পরিষেবার জন্য। আজকে দাঁড়িয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি যে সেই অর্থে সরকারের থেকে আমরা যাকে রেকগনিশন বলে আমরা কিন্তু পাইনি। আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র লিপি আমরা পাঠিয়েছিলাম যে আমাদের অবদান, আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য। যখন আমরা দেখছি হেলথ কেয়ার এর জন্য একটা ইন্স্যুরেন্স কভার, যাকে আমরা বলি একটা প্রোটেক্টিভ ছাতা, 50 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে, কিন্তু ব্যাংক কর্মচারীদের জন্য এরকম কোনো ঘোষণা হয়নি। আপনি যেটা বলেছেন, অন্তত কয়েক শত আধিকারিক এবং কর্মীর জীবনাবসান হয়েছে কোভিড আক্রান্ত হয়ে। হাজার হাজার কর্মচারী আধিকারিক প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। প্রতিনিয়ত ভারতবর্ষের কয়েক শত শাখা বন্ধ থাকছে ব্যাংকগুলি, কেউ না কেউ করোনা আক্রান্ত হয়েছে বলে। এবং সব থেকে যেটা দুর্ভাগ্যজনক যে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমকে বা বৈদ্যুতিক মাধ্যমকে বলেছি যে প্রকৃত অর্থে গ্রাউন্ড জিরোর যদি কিছু তথ্য দেখাতে পারতেন, তথ্য চিত্র যদি দেখাতে পারতেন। সুকান্ত দা রয়েছেন, আমি নিজে আমার সৌভাগ্য হয়েছিল এই আমফানের পরে বিভিন্ন পশ্চিমবঙ্গের আমাদের যে গ্রামীণ ব্যাংকের সংগঠনগুলির সাথে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে যাওয়ার আমরা রিলিফ নিয়ে। আমরা দেখেছি যে যেখানে 10টা বাজলেই জনস্রোত সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে ব্যাংকের শাখাগুলি, আর যারা ভেতরে বসে আছেন হয়তো একজন আধিকারিক, দুজন করণিক, আর কোনো ক্ষেত্রে দুজন আধিকারিক, দুজন করণিক। এইরকম একটা পরিস্থিতিতে আমরা যাকে সামাজিক দূরত্বের কথা বলছি, আমরা স্যানিটেশনের কথা বলছি, আমরা সমস্ত সিকিউরিটি বা হেলথ অ্যান্ড হাইজিনের কথা বলছি, কোনো কিছুই থাকে না, কোনো ভাবার অবকাশ নেই। 10টা বাজলে আমরা পরিষেবা শুরু করলাম এবং আমাদের ঘড়ি আমাদের নির্দিষ্ট কোনো কর্ম সময় নেই যে 10টা থেকে 5টা। তো ব্যাংকিং আওয়ার 10টা থেকে 4টা, কিন্তু 4টের সময় যদি ব্যাংকের শাখার মধ্যে 50 জন গ্রাহক উপস্থিত থাকেন, শেষ গ্রাহককে কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি। এইরকম একটা পরিস্থিতিতে যখন আমরা কাজ করছি, প্রথমে লকডাউন চললো, আনলক প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরেই হঠাৎ করে ব্যাংক কর্মচারী অফিসারদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অত্যন্ত তীব্রভাবে বৃদ্ধি পেল। যেটা আমি একটু আগে বলছিলাম, তার কারণ হচ্ছে যারা আসছে, এবং আমি ওই গ্রামাঞ্চলের ব্যাংকগুলি শাখাগুলিতে দেখেছি, আমরা যে মাস্কের কথা বলছি বা সামাজিক দূরত্বের কথা বলছি, কেউ মানেন না। ব্যাংক কর্মচারী আধিকারিকরা হয়তো মাস্ক পরে থাকছেন, কিন্তু যারা গ্রাহক যারা ঢুকছেন তারা এইগুলো মানছেন না। বিশেষ করে একটু মানে দূর শহর থেকে একটু প্রান্তিক যে শাখাগুলি রয়েছে, বা আরো যদি পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে যদি দিয়ে থাকেন, এগুলো কেউ মাথায় রাখছে না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে প্রথম দিকে আমাদের ব্যাংকে বলা হয়েছিল অত্যন্ত শুধুমাত্র টাকা জমা তোলা ইত্যাদি কাজ হবে। কিন্তু যত আনলক প্রক্রিয়া শুরু হলো, এবং আপনারা জানেন সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার 3টি ট্রাঞ্চে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু সেটা দেওয়া হয়েছিল। এবং সেইটা যখন দেয়া শুরু হলো, আমরা দেখলাম আরো জনপ্লাবন শাখার মধ্যে, শাখার বাইরে। এবং আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, দর্শকরা শুনলে আশ্চর্য হবেন, অনেক আধিকারিককে প্রশাসনের পক্ষ থেকে তিরস্কৃত হয়েছেন, অনেককে থানায় ধরে নিয়ে গেছে যে কেন বাইরের এই জনস্রোতকে একজন শাখার ব্যবস্থাপক কেন উনি কন্ট্রোল করতে পারছেন না। আমরা বলেছিলাম যে প্রশাসন এবং ব্যাংক কর্তৃপক্ষকে উভয়কেই একটা দায়িত্ব নিতে হবে, কারণ এতগুলি মানুষের জীবন জীবিকা ব্যাংকের মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে চলেছি। এবং আজকে আমরা যদি আক্রান্ত হই, এক একটি ব্যাংকের শাখা কিন্তু করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হবে। বেশ কয়েকটি রাজ্য এই উপলব্ধি করেছেন। আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য কমিটি, তারা বিভিন্ন সময় প্রতিলিপি দিয়েছে এবং একটা রাজ্য প্রশাসনকে
এই তাদের অনুভূতি হয়েছে যে ব্যাংক শাখাগুলো কিন্তু করোনা সংক্রমণের একটি কেন্দ্রবিন্দু, যার জন্য আপনি দেখবেন এবারে যে পশ্চিমবঙ্গের লকডাউন হচ্ছে আলাদা করে, তাতে কিন্তু ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এটা একটা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ, যাতে করে লোকে জানতে পারেন, আরো অবগত হয় যে আমাদের শাখা থেকে আমরা সংক্রমিত হতে পারি। তাহলে আমরা যারা দর্শক দেখছেন, অত্যন্ত যদি জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আপনারা হয়তো পাসবুক আপডেট করে আমরা দেখছি এক একটি শাখার বাইরে বরিষ্ঠ নাগরিকরা দাঁড়িয়ে রয়েছে, কোনো সামাজিক দূরত্ব নেই। যারা যাচ্ছেন তাদের কাজ হচ্ছে তাদের পাসবই আপডেট করা, যেটা এখন অনেক রকম মাধ্যম এসে গেছে। আমি ঘরে বসে আমি আর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারি। এটিএম কাউন্টারে পাসবুক আপডেশনের জায়গা রয়েছে, অনেক জায়গায় সব ব্যাংকেরই রয়েছে, আমাদের যন্ত্র লাগানো রয়েছে, ইকুইপমেন্ট আছে, পাসবুক প্রিন্টার মেশিন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গে আমি আসছি পরের পর্যায়ে আলোচনায়। আমি একটু কৌশিক বাবুর কাছে জেনে নিতে চাইবো যে আপনি এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন। নমস্কার, শুভ সকাল। অ্যাকচুয়ালি আমরা তো এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি গত মানে বেশ কয়েক যুগ ধরে। তো এটা হঠাৎই আমাদের মানে মধ্যে আমরা সম্মুখীন হয়েছি। আমরা সবকিছুই আমাদের দিক থেকে একটা মানে যাকে বলে অচল অবস্থার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা অর্থনীতি হোক, ব্যাংকিং পরিষেবা হোক, গ্রামীণ অর্থনীতি হোক। আমার মতে আমি যেটা সবচেয়ে বেশি আমাদের লেগেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের জনসংখ্যাটা এমন একটা জায়গায়, 138 কোটি জনসংখ্যা। এই জনসংখ্যাটা আমরা যদি দেখি তুলনামূলক বিষয়ে বিশ্ব অন্যান্য দেশের সঙ্গে আমেরিকাতে 35 কোটি বা 33 কোটি জনসংখ্যা, তারপর চায়নাতেও কম মানে কমসে কম 30 থেকে 40 কোটি জনসংখ্যা। কিন্তু অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, ইতালি বা ফ্রান্স বা জার্মান, যেখানে 6 কোটি বা 7 কোটি হচ্ছে কি জনসংখ্যা। তো আমাদের এই জনসংখ্যাটা রীতিমতো মানে চিন্তার বিষয়। সবচেয়ে বড় কথা, আমাদের সবাই দেখতে হবে প্রত্যেকটা এখন যে নতুন যে শব্দটা খুব উঠে আসছে যে ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল। তো আমাদেরকে গ্রামীণ অর্থনীতিটা কেউ দেখতে হবে, গ্রামীণ অর্থনীতি কিভাবে উঠে আসে যায়। বিকজ আমাদের মধ্যে গ্রামীণ এখন প্রায় 80 থেকে 90 কোটি জনসংখ্যা গ্রামেই আমাদের বাস করে। আর আগামী দিনে এমন একটা জায়গা আমরা হতে চলেছে, আমার যা ধারণা, আমার যা মানে অভিজ্ঞতা বলছে যে কৃষিকার্য ভিত্তিক ক্ষুদ্র মাঝারি শিল্প বেশ কিছু গড়ে উঠবে। কেন কৃষিকার্য যদি আমরা জোর না দিই, আমাদের কিন্তু 80 কোটি 90 কোটি এই জায়গাটা যদি আমরা দেখতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু কখনোই, যেটা আমরা জিডিপি নিয়ে খুব কথাবার্তা বলি যে উৎপাদন কত হলো, আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা কত হলো, আমাদের ইন্ডাস্ট্রি আগামী দিনে আমরা হয়তো এরকম হতে পারে যে ইন্ডাস্ট্রিতে আমরা শিল্প উৎপাদন আমরা হয়তো 20% পাবো, সার্ভিস সেক্টর যেটা আমাদের পরিষেবা সেটা হয়তো 60% হয়ে যাবে জিডিপির, এবং বাকিটা আমাদের 20% কৃষিকার্য থেকে আসবে। তো কৃষিকার্য একটা বিশাল একটা জায়গা, সেটা কিন্তু খুব ডিসরাপ্টেড হয়ে গেছে। মানে সেই এই প্যান্ডেমিকের সময় যাকে বলে সাপ্লাই যে ব্যবস্থা, লজিস্টিকটা সবচেয়ে বড় কথা। আমাদের আমি মূল্যবৃদ্ধির জায়গাটা আমি দেখছিলাম যে চাষ না করতে পারার জন্য এই যে লেবার, পরিযায়ী শ্রমিকরা, তারা যেসব রাজ্যে মানে কাজ করতো, তারা এখন যে যার নিজের রাজ্যে চলে এসছে। তো পরিযায়ী শ্রমিকের অভাবে কিন্তু আমাদের কৃষিকার্য বলি বা শিল্প উৎপাদনে বলি, এই জায়গাটা খুব বড় বেশি ধাক্কা খেয়েছে সবচেয়ে বড় কথা। তো আমাদের এখন একটা ব্যাংকিং, সৌম্য দত্ত স্যার আছেন, ব্যাংকিং মানে পার্লান্সে একটা কথা খুব ব্যবহৃত হয় যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আমি আজকে একটা জায়গায় পড়ছিলাম যে ইনক্লুসিভ লোকালিজম, মানে লোকাল, আমার স্থানীয় ব্যাপারটাকে আমি যতটা বেশি কমিউনিটিকে ধরে আমি এগোতে পারবো, তত আমার একটা রাজ্য এগোবে, রাজ্যকে ধরে আমার নেশন এগোবে, নেশনকে ধরে ইন্টারন্যাশনাল
আমার এ পাবে। তো এই জায়গাটাকে এখন ধীরে 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 আমরা একটা পরিবর্তনও দেখতে পাচ্ছি আগামী দিনে। তো এটা আগামী দিনে হয়তো নতুন যেমন ব্যাংকিং ব্যবস্থায় দেখছিলাম, ব্যাংকিং ব্যবস্থায় হয়তো বেশি করে প্রযুক্তিবিদ্যা, বেশি করে অটোমেশন এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি, সব বড় কথা আর্থিক যে প্রযুক্তিবিদ্যা, আমাদের কাস্টমারের যে আশা, আমাদের ব্যাংকিং কাস্টমারের সঙ্গে কৌশিক বাবু, এই যে ব্যাংকের পরিষেবার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যার পরিবর্তনের যে ঝোঁক, এটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরবর্তী পর্যায়ে। আমি একবার ভাস্কর বাবুর কাছে আসি। ভাস্কর দা, এই এখনকার যে মানে করোনা আসার পর, করোনা তো শুধুমাত্র স্বাস্থ্য বা মানবিক সমস্যা তৈরি করছে না, আমাদের জীবনে, আমাদের অর্থনৈতিক সমাজ জীবনে একটা বড়সড় পরিবর্তন আনছে। এই পরিস্থিতিতে করোনা আসার পর আমরা কতটা বদলে গেলাম আর কি। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে আমাদের সমস্যা আছে নানা ধরনের, সবকিছু মিলিয়ে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত এটা একটা ধন্যবাদের বিষয়, এরকম একটা আলোচনা, মনোজ্ঞ আলোচনা, এবং মানে ঋদ্ধ হচ্ছে শুনতে পেয়ে। কিন্তু সবার আগে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলে নিতে চাই। আমরা জানি যে করোনা মোটামুটি 24শে মার্চ ডিক্লেয়ার হওয়ার পরে 143 দিন বা 142 দিন চলে গেছে। এর মধ্যে কিন্তু আমাদের একটা ঝড় ঝঞ্ঝা আমফানের মতো সামলাতে হয়েছে, এবং খালি আমাদের পশ্চিমবঙ্গে নয়, ভারতের অনেকগুলো রাজ্য কিন্তু ভীষণভাবে ফ্লাড হিট। তার মধ্যে কতগুলো জিনিস সাংবাদিক হিসেবে আমার দেখবার অভিজ্ঞতা হয়েছে, অন্তত মানে ভিডিও ক্লিপ বা ভিডিও ফুটেজে। তার মধ্যে একটা আশ্চর্য জিনিস যেমন দেখা গেছে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সরকারি ব্যাংকের পরিষেবার জন্য কিয়স্ক খোলা, সেইভাবে নাগাল্যান্ড বা অরুণাচল অত্যন্ত গহীন জায়গায় সেইখানে গাড়িতে ব্যাংক নিয়ে যাওয়া, এবং তার চাইতেও বড় কথা, আসামে সাংঘাতিক বন্যা হচ্ছে, সেইখানে একটি নৌকার ওপরে ব্যাংক, স্টেট ব্যাংক, তারা পরিষেবা দিচ্ছেন। এটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। এবার অন্যদিক থেকে যেটা দেখবার, আমাদের একটা বিরাট জনসংখ্যার দেশ, সেই জনসংখ্যাটা আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে প্রবলেম, যেমন সেই জনসংখ্যাটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। কারণ অত বড় জনসংখ্যার কারণে একটা বিরাট পরিমাণ মার্কেট খোলা আছে। সেই যে মার্কেট, তার যে চাহিদা, তার ডিমান্ড সাপ্লাই, এই জোনটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। এমনকি মানে প্রসঙ্গান্তরে এইভাবে বলা যায় যে আমাদের এখানে পোখরানে যখন বিস্ফোরণ ঘটেছিল, তখন সেভাবে দেখতে গেলে দেখা যায় যে তখন 20 কোটি সচ্ছল লোকের একটা মার্কেট সেটা ভারতে ছিল। সেটা হয়তো ওই পোখরানের ব্যাপারটা যত বিতর্কিতই হোক না কেন, ওই ধরনের একটা বিতর্কিত সিদ্ধান্ত নিতে ভারতের মেরুদণ্ডে আলাদা স্ট্রেংথ দেয়। একটা বড় পপুলেশন কিন্তু সেইখানে খুব ভাইটাল। এইবার আমাদের ব্যাংকিং সেক্টরটা যদি একটু দেখা যায়, তাহলে সৌম্যবাবু, সুকান্তবাবু এবং কৌশিকবাবু নিশ্চয়ই একমত হবেন। আমাদের যেমন জনসংখ্যাটা নানা রকম স্তর, নানা রকম ভাগে বিভক্ত, ঠিক সেইভাবে ব্যাংক পরিষেবাটাও নানাভাবে বিভক্ত। সেটা সরকারি, বেসরকারি, আধা সরকারি, সমবায়, গ্রামীণ, নানা ধরনের সেক্টর আছে, তার ডিফারেন্ট ম্যাপিং আছে। সেই জায়গায় প্রথম এই করোনাতে আরবান, সেমি আরবান এবং তার লাগোয়া যে চক্র, সেই জায়গাটা কিন্তু ভীষণ ভাবে একটা ডিজিটাল পুষে যেতে বাধ্য হলো। অনেকটাই কিন্তু সেটা ওই সেক্টর যেগুলো থাকে আর কি, এটিএম সেক্টর, সেই জায়গাতে কিন্তু যেতে বাধ্য হলো। এইভাবে ব্যাংকিং পরিষেবাটা অনেক জায়গা কমে গেল। ঠিক এই ঘটনাগুলো ঘটবার আগে কয়েকটা ব্যাংক মার্জার হয়েছে। ব্যাংক মার্জার হয়েছে মানে দুটো ব্যাংক একসাথে মিশে গেল। এই জায়গাটায় একটা গ্রে জোন তৈরি হয়েছে, যে দুটো ব্যাংকের কর্মচারীরা কতজন থাকলেন, কেউ কি ছাঁটাই হলেন, নতুন রিক্রুট হলো, সেই জায়গাগুলোতে ব্রাঞ্চগুলো ঠিক কিভাবে অ্যালটেড হলো, ব্রাঞ্চের সংখ্যা কমলো না বাড়লো, এই ধরনের অনেকগুলো জিনিসপত্র কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে দেখতে গেলে আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যাংকিং সেক্টরে একটা গুরুত্ব অন্যভাবে আরেকটা দিকেও থাকে,
সেটা ব্যাংকিং সেক্টর নয়, কিন্তু সাধারণ গ্রামীণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে সেটাকে কিন্তু কিছুটা ব্যাংকের মতো ব্যবহার করেন, দ্যাট ইজ পোস্ট অফিস। সেখানেও কিন্তু এই ধরনের ট্রানজাকশনাল কতগুলো ব্যাপার চলে। এবার এই যে টোটাল বিষয়টা যখন চলছে, সেই সময় 2018-19 ব্যাংকিং সেক্টরটাকে যদি দেখা যায়, ব্যাংকিং সেক্টরে কিন্তু 66,000 কোটি টাকার বেশিও লস হয়েছে। প্রফিট রেশিওর জায়গায় যদি দেখা যায়, আমরা যদি একটা জায়গা ধরি 2008-9 ফিসকাল ইয়ার এবং 2018-19 ফিসকাল ইয়ার, তাহলে আমরা দেখতে পাবো 14-15 থেকে কিন্তু লসটা হওয়া শুরু হয়েছে। তার আগে কিন্তু যাই হোক একটা লাভের জায়গা ছিল। এবার এই যে ধাক্কাটা, সেই ধাক্কাটা জিডিপিতে ডেফিনেটলি আসবে। জিডিপি বাড়লো কমলো এটা যতটা ভাইটাল, তার চাইতে অনেক বেশি ভাইটাল জিডিপিতে কত শতাংশ কোন খাতে ব্যয় হচ্ছে, সেটা কিন্তু ভীষণ ভাইটাল। আমরা পরিষেবার কথাটা যখন বলি, নিশ্চয়ই পরিষেবা ভাইটাল, কে বলেছে পরিষেবা ভাইটাল, কিন্তু সেই সঙ্গে আমরা এটা কখনো কিন্তু ভাবি না যে যারা পরিষেবা দেন তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাদের সুখ সুবিধার ক্ষেত্রে সেইখানে জিডিপির কত শতাংশ হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সটা ধরে আমরা কিন্তু কেউ দেখি না। এবার ব্যাংকের বাইরে আমি ধরে নিলাম গাদা গাদা লোক লাইন দিয়েছে, কারণ একটা ভীষণ রকম আতঙ্ক, সংশয়, সংশয় সবকিছু আছে। এবার সেই লাইনটা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু সেই অর্থে যদি দেখা যায় সেটা ব্যাংক কর্মীদের নয়, সেই জায়গাটা কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন দেখবে। প্রশাসন এবং যারা ব্যাংকিং পরিষেবাটা দিচ্ছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন যদি ফেল করে যায়, তাহলে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা ফেল করবে। এটা এককভাবে বিষয় নয়। এই প্রসঙ্গে আসতে চাইছি আমি সৌম্যবাবুর কাছে। সৌম্যবাবু, আপনি আগেও বলছিলেন যে এখন ব্যাংকের আমাদের সারা ভারতে শাখা প্রশাখার মধ্যে যে ব্যাংকিং পরিষেবা ছড়িয়ে রয়েছে, এটার একটা বড় অংশ আপনার রুরাল ব্যাংক, সমবায় অথবা গ্রামীণ ব্যাংক এবং স্টেট ব্যাংক অনেক ক্ষেত্রেই তারা সেই পরিষেবাটা দিয়ে থাকে। কিন্তু সেখানে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, লোকবল এত কম, এবং তার সঙ্গে প্রতিদিন নানা ধরনের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের স্কিম গুলো অ্যাড হচ্ছে। সেই ধরুন জনধন যোজনাই বলুন অথবা কিষাণ ক্রেডিট কার্ডই বলুন, ব্যাংক খুললেই হয়তো কম সংখ্যক স্টাফ সকাল 10টার মধ্যেই জুটে যাচ্ছে 250 জন লোক। আপনি যেটা বললেন যে সোশ্যাল ডিস্টেন্সিং কোথায়, তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের সরাসরি ব্যাংক তাদের পরিষেবা দিতে বাধ্য ওই হাতে গোনা স্টাফ নিয়েই। আর 2টো পর্যন্ত অফিস, কিন্তু সেই ব্যাংক স্টাফদের বাড়ি ফিরতে ফিরতে আপনার সন্ধ্যে 7টা হয়ে যাচ্ছে, ক্লোজ করতে পারছে না, এত তাদের প্রেশার থাকে। এই পরিস্থিতিটাকে কি কোনোভাবে ইয়ে করা যায় না? মানে একই সঙ্গে যেমন তাদের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, ইনভলভমেন্ট বেড়ে যাচ্ছে, উল্টো দিকে কিন্তু মানে পরিষেবা তাদের দিতে হচ্ছে অনেক বেশি, অথচ আপনার পরিকাঠামো সেভাবে উন্নয়ন হচ্ছে না। কারণ পরিষেবা দিতে হয় তো মানুষের জন্য, এবং মানুষকে যদি ভালো পরিষেবা দিতে হয় তার জন্য একটা পরিকাঠামো লাগে, লোকবল লাগে। এটার ক্ষেত্রে কেন অসুবিধা হচ্ছে, অথচ প্রতিদিন স্কিম গুলো বেড়ে যাচ্ছে? দেখুন, হ্যাঁ স্কিম পাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন মুম্বাইতে লোকাল ট্রেন চালু হয়েছে। আপনারা জানেন যে মুম্বাইয়ে অন্তত 98% টোটাল ওয়ার্কফোর্স তারা মুম্বাই সাবারবান ট্রেনে যাতায়াত করে। রাজ্য সরকার চালু করলো শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, অনেকবার বলার পরে রেল মন্ত্রককে বলা হলো যে আমরাও জরুরি পরিষেবার একজন অন্তর্গত, ব্যাংকিং পরিষেবা। তারপরে রাজ্য প্রশাসন রাজি হয় যে ব্যাংক কর্মচারী আধিকারিকদের ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া। পশ্চিমবঙ্গেও কিন্তু রেল চালু আছে রেল কর্মীদের জন্য, এবং অনেক সেই ট্রেনগুলোয় কিন্তু ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কাররা যাতায়াত করছেন, পুলিশ যাতায়াত করছেন, কিন্তু সেখানেও ব্যাংক কর্মচারী আধিকারিকরা কিন্তু প্রাপ্ত। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রেল দপ্তরেও প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলছি এই বৈষম্য কেন? এত জরুরি পরিষেবা যেটা ভারতবর্ষের অর্থনীতিকে চালু রাখছে, যেখানে আপনি সেই স্কিমগুলোর কথা বলছেন, এখন কোভিড লোন চলছে, প্রত্যেকটি ব্যাংকে টার্গেট দেওয়া হয়েছে এবং ডিএফএস থেকে প্রতিদিন মনিটর করা হচ্ছে আজ কত লোন স্যাংশন করা হলো, কত অ্যামাউন্ট দেয়া হলো। প্রত্যেক দিন প্রতিটি শাখার উপরে একটি অমানসিক চাপ
এমনি কাস্টমারদের ভিড় রয়েছে, এর উপর টার্গেট রয়েছে। প্রতিদিন এক একটি শাখার যিনি আধিকারিক ব্রাঞ্চ ম্যানেজার তার কাছে নিত্য নৈমিত্তিক টার্গেট আসছে, আজকে এত হাউজিং লোন করতে হবে, এত কার লোন করতে হবে, এত তৃতীয় আমরা যে থার্ড পার্টি প্রোডাক্ট হচ্ছি সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই করোনা চলাকালীন আপনি 14 কোটি মানুষ তাদের কাজ হারিয়েছে, কর্মসংস্থান গেছে। 24 কোটি ডেইলি ওয়েজ ওয়ার্কাররা তাদের আর চাকরি নেই। আজকে প্রায় 40 কোটি মানুষ অনাহারের সামনে দাঁড়িয়ে। 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ ফ্রিজ করা হয়েছে। 68 লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনারদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমরা এখানে ডক্টর ভাস্কর চ্যাটার্জির মতো এরকম ব্যক্তিত্ব আছেন, তো আমরা সাপ্লাই সাইডের কথা সবাই বলছে। আমি একজন প্রাক্তন অর্থনীতি ছাত্র হিসেবে আমরা ওই ডিমান্ড সাপ্লাই এটা বুঝি। সাপ্লাই সাইডের কথা বলা হচ্ছে, কিন্তু ডিমান্ড সাইডের কথা কে বলবে? ডিমান্ড ক্রিয়েশন কোথায় হবে? মানুষের কাছে অর্থ কোথায়? রিজার্ভ ব্যাংক কিছু নীতি নিয়েছে, আমি জানি না এই মুহূর্তে বলা আমার দরকার কিনা। 28শে ফেব্রুয়ারি থেকে 31শে আগস্ট ওরা স্ট্যান্ড স্টিল নীতি নিয়েছে, যে লোন অ্যাকাউন্টগুলিতে ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট পড়বে না। কাস্টমারদের গ্রাহকদের বলা হয়েছে আপনার ইচ্ছে করলে আপনাদের লোনের যে মাসিক কিস্তি আপনারা এই মরাটোরিয়াম নিতে পারে। তো সেটা কিন্তু এখনো রিজার্ভ ব্যাংক, আর অগাস্টের শেষ হতে আর মাত্র কয়েকটি দিন, এখনো রিজার্ভ ব্যাংক কিন্তু ঘোষণা করেনি তাদের নতুন অর্থনীতি মরাটোরিয়াম সংক্রান্ত। যে মুহূর্তে তারা মরাটোরিয়াম তুলে দেবেন, ডক্টর ভাস্কর চ্যাটার্জি বলবেন, 1000 কোটি এনপিএ এই ব্যাংকগুলির উপর চেপে যাবে, আমরা নিজেও জানি না। এবং সাধারণ মানুষ, আমরা যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, যাদের ক্যাশ ফ্লো আছে, যাদের হয়তো স্যালারি রয়েছে, প্রতি মাসে এখনো স্যালারি পাচ্ছেন বা ক্যাশ ফ্লো আছে, তারা ভুল করেও এই মরাটোরিয়াম নেবেন না। আমরা অঙ্ক করে দেখিয়েছি যে ধরুন আপনার একটি হাউজিং লোন রয়েছে, আপনি হয়তো ইনস্টলমেন্ট 6টি ইনস্টলমেন্ট এখন দিচ্ছেন না, এটা আরো পিছিয়ে দিচ্ছেন। তাতে করে আমরা ক্যালকুলেট করে দেখিয়েছি প্রায় 10 থেকে 11 কি 12টি ইনস্টলমেন্ট হয়তো আপনাকে অতিরিক্ত দিতে হবে, আপনার মাসিক কিস্তির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। ফলে এইগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে এই অনুষ্ঠানের মধ্যে আমরা বলতে চাই যে এই মুহূর্তে আমরা যে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি তাতে করে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু এর মধ্যে আশার আলো দেখতে হবে। আমাদের কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে। শুধুমাত্র এখন এই গ্রসারি বা ওষুধের যে জায়গাগুলো ছাড়া অন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এখন তারা কিন্তু কোনোটাই ভালো অবস্থায় নেই। কারণ ধরুন যারা গ্রাহক, তাদের হাতে যদি টাকা না থাকে, তাদের ক্যাশ ফ্লো যদি না আসে, তাহলে বিক্রি বাটা কি করে হবে, উৎপাদন কি করে হবে? আমি উৎপাদন করছি, আমার ইনভেন্টারি পাইল আপ হয়ে যাবে। মানে কৌশিকবাবু বলবেন, ডক্টর চ্যাটার্জি বলবেন, ইনভেন্টারি যদি পাইল আপ হয়ে যায় সেটা আলটিমেটলি ইন্ডাস্ট্রি বন্ধ হতে বাধ্য হবে, আরো ওয়ার্কশিফট কমিয়ে দেবে, আরো কম কর্মচারী নিয়ে কাজ করবে। অনেকে বলা হচ্ছে তুমি পেরোলে থাকবে কিন্তু আমি তোমায় মাইনে দিতে পারছি না, এটা বাস্তব। তার তাই ভেবেই সন্তুষ্ট হচ্ছে, আমার চাকরিটা তো যায়নি, রাতারাতি তো আমাকে কাল থেকে অফিসে আসতে হবে এরকম বলা হচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে ব্যাংকিং পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের যে কটি প্রকল্প আছে, জনমুখী প্রকল্প আছে, তা কিন্তু ব্যাংকিং চ্যানেল দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে ডক্টর ভাস্কর চ্যাটার্জিকে বলবো যে ডিমান্ড সাইডের জন্য কি ভাবা উচিত, ডিমান্ড সাইড ক্রিয়েট করার জন্য যে কি নীতি নেওয়া উচিত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে কি এমন নীতি নেওয়া উচিত যাতে করে ডিমান্ড বাড়লেই উৎপাদন বাড়বে, মানুষের হাতে আরো অর্থ আসবে, ক্রয় ক্ষমতা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়লে ব্যাংকিং এ আরো ঋণ নেওয়ার যে সুবিধা, কিন্তু ঋণ নেওয়ার লোক নেই। কৃষি ঋণ দেওয়া হচ্ছে, বিভিন্ন কম এবং মিডিয়াম এনকারেজ করার জন্য বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে, কিন্তু তারা ঢুকছেন কারণ তাদের ডিমান্ড নেই, তাদের পণ্যের ক্রেতা নেই। এইরকম একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে রয়েছি। সৌম্যবাবুর বলবো আর আলোচনার সূত্র দিয়েছেন, সেই সূত্রে আমি কৌশিক বাবু এবং ভাস্কর বাবুর কাছে আসবো। যেটা মূলত তাদের কাছে জানতে চাইবো আমি, সেটা হচ্ছে যে করোনা আসার আগে আমরা মন্দার হাত ধরে ফেলেছি, করোনা আসার পরে সেটাকে ধাক্কা দিয়ে তার গভীরতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই যেমন ধরুন এনপি এর কথা বললেন, অর্থাৎ
বহু শিল্প আজ বন্ধ হয়ে রয়েছে। মানে এর সঙ্গে ব্যাংকের সরাসরি কালেকশনের কথা, মানে কানেকশনের যদি কথা, সংযোগের কথা বলা যায়, ধরা যাক এয়ারলাইন্স বন্ধ রয়েছে, কিন্তু এয়ারলাইন্স বন্ধ থাকার অর্থ হচ্ছে সে যদি কোনো কারণে তার এনপিএ, নন পারফর্মিং অ্যাসেটস এ পরিণত হয়, সে কিন্তু অনেকগুলো ব্যাংকে নিয়ে ডুববে। এইরকম ভাবে আপনার ট্যুরিজম বলুন, হোটেল বলুন, নানা ক্ষেত্রে এই সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা উনি ইঙ্গিত দিলেন। তা সরকারের আপনার স্টিমুলাস বলুন, আরবিআই এর আপনার বিভিন্ন লিকুইডিটি স্টেপ বলুন, এটা মানে কতটা অর্থনীতিকে ভরসা দিতে পারছে, ব্যাংকিং সেক্টরকে কতটা চাঙ্গা করতে পারবে, এটা আপনাদের মতো বিশেষজ্ঞরা নিশ্চয়ই বলবেন। কিন্তু মোদ্দা বিষয়টা হচ্ছে মানুষের চাকরি নেই, ছাঁটাই চলছে অনবরত। মানুষ রোজগার করলে তবে তো সে ব্যাংকে গিয়ে লোনটা মেটাবে, লোনটা নেবে বা বিভিন্ন স্কিমে তারা জয়েন করতে পারবে। মানুষের হাতে যদি টাকাই না থাকে, এই যে বললেন যে হোম লোন কেউ নিয়েছেন, কেউ গাড়ির লোন নিয়েছেন, কেউ অন্য কিছু নিয়েছেন, ডিফল্টারের সংখ্যা তো বাড়বে, ব্যাংক তাদের গলায় পা দিয়ে তো টাকা আদায় করতে পারবে না। পরিস্থিতিটা কি, মানে কিভাবে কোন দিকে এগোচ্ছি আমরা? কৌশিক বাবু বলুন, তারপরে ভাস্কর বাবু বলুন। আমি মানে স্যার সৌম্য দত্তের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কোনো সন্দেহ নেই আমরা একটা জিনিস আমার মনে হয়, আমাদের কিন্তু ইন্টারেস্ট এখন যে রেট, আমরা ব্যাংকের ডিপোজিটের উপর যে সুদ পাচ্ছি, যে ইন্টারেস্টটা পাচ্ছি, আর আমাদের এখানে মূল্য বৃদ্ধি যে ইনফ্লেশন রেট, পার্টিকুলারলি যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে লেভেল, এখন প্রত্যেক মাসে যদি আমরা অ্যাসেস করি, দেখা যাবে যে আমরা যে রেট অফ ইন্টারেস্ট আমরা সুদ ডিপোজিট থেকে পাচ্ছি, আর আমার মানে বাজারে যে মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশনের যে রেট চলছে প্রত্যেক মাসে 6.5, 6.3, 7.2 এরকম একটা আশেপাশে ঘোরাফেরা করছে, সেখানে দেখা যাবে ইন্টারেস্ট রেটটা আমাদের নেগেটিভ হয়ে গেছে। এটা খুব চিন্তার ব্যাপার। আমরা মানে এটা বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন রিজার্ভ ব্যাংক বলুন, ব্যাংকস বলুন, বা বিভিন্ন সরকারি কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে আমরা চিন্তা করছিলাম যে রিপো রেট, যে রিজার্ভ ব্যাংক এখন যদি রিপো রেটটা কমায়, সেই ফলটা, মানে সেই যে রিপো রেটের কমানোর ফলে ব্যাংক কি তাহলে তার লেন্ডিং রেট, ব্যাংক যে রেটে ধার দিচ্ছে আর কি আমাদের ক্ষুদ্র, মাঝারি বা বড় শিল্পকে, তারা কি সেই রেটটা কমাবে? কিন্তু ব্যাংকের এখন যা পরিস্থিতি, ব্যাংক কিন্তু এখন কস্ট অফ দ্য ফান্ডস এবং ব্যাংকের মার্জিনটা ব্যাপার। ব্যাংক যদি তার ফান্ডের কস্ট যদি না কমাতে পারে, মার্জিন যদি ঠিক ঠিক জায়গায় না রাখতে পারে, ব্যাংকের পক্ষে এই মুহূর্তে কিন্তু রিজার্ভ ব্যাংক তার রিপো রেট কমালেও ব্যাংক কিন্তু আলটিমেটলি এন্ড কাস্টমার, সে ইন্ডাস্ট্রি হোক বা এমএসএমই হোক বা যে কোনো কাস্টমার, রিটেল কাস্টমার হোক, ব্যাংক কিন্তু ওই রেটে কিন্তু কমাতে পারবে না, পাস অন করতে পারবে না। এবার এখানে তো একদিকে হচ্ছে গিয়ে নেগেটিভ ইন্টারেস্ট রেট, প্রথম কথা, এত ইনফ্লেশন আছে, এই মূল্য বৃদ্ধি আমাদের যে অবস্থা এখন সবজি মার্কেটে যদি কথা বলি, তাহলে এই মূল্য বৃদ্ধি আমরা দেখবো যে ডিসেম্বর 2020-তে গিয়ে হয়তো মূল্য বৃদ্ধি ধীরে ধীরে থিতু হবে, এটা একটা দিক। দ্বিতীয় কথা, আমরা যদি এখন রিজার্ভ ব্যাংক যদি রেট কাট করে, তাহলে কি ব্যাংক সেই 1% যদি রেট কাট করে, তাহলে ব্যাংক কি 1% লেন্ডিং রেটটা কমাবে? ব্যাংকের পক্ষে সম্ভব হচ্ছে না। থার্ড থিং, আমরা অলরেডি একটা ফিসকাল ডেফিসিটের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের ফিসকাল ডেফিসিটটা কমানো যেতে পারে, সেটা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে ফিসকাল ডেফিসিটটা কি ওয়েতে কমানো যেতে পারে। কিছু ব্যাপার চলে আসছে, যেমন ক্রেডিট ডিপোজিট রেট আমি দেখছিলাম, ক্রেডিট আর ডিপোজিট রেটও কিন্তু অনেক মানে ফলেন মানে অন্তত 355 বেসিস পয়েন্ট ক্রেডিট ডিপোজিট রেট ফল করেছে। মানে আমার ডিপোজিট ব্যাংকে বাড়লেও আমার ব্যাংক কিন্তু ধার দিতে পারছে না, বিকজ ব্যাংকের কোনো টেকার নেই। আমার এই যে স্যার বলছিলেন একটু আগে, সৌম্য দত্ত স্যার, আমাদের প্যান্ডেমিকটা যেমন চাহিদাতে ধাক্কা দিয়েছে, আবার যোগানেও ধাক্কা দিয়েছে। মানে আমেরিকাতে দেখা যাবে হয়তো ওখানে ডিমান্ড সাইডের হয়তো স্টক এসছে, আমাদের এখানে ডিমান্ড স্টক এবং সাপ্লাই শক, চাহিদাতেও ধাক্কা খেয়েছি আমরা, যোগানেও ধাক্কা খেয়েছি।
এখন বৃদ্ধি, এখন ইন্ডাস্ট্রির যা পজিশন এক একটা সেক্টর, এই যে আপনি বলছিলেন একটু আগে অরিন্দম বাবু, যে এভিয়েশন সেক্টর, আমি শুধু দেখছিলাম হোটেল ট্রাভেল ট্যুরিজমে অন্তত মিনিমাম নিয়ার অ্যাবাউট এদের জিডিপিতে কন্ট্রিবিউশন, হিউজ কন্ট্রিবিউশন জিডিপিতে। এখন চট করে তো রিভাইভ করানো যাবে না, সবচেয়ে বড় কথা। তার মধ্যে আমাদের একটু আগেই স্যার সৌম্য দত্ত স্যার বলছিলেন আমাদের পপুলেশনটাকে নিয়ে ভাবতে হবে। আমাদের গ্রামীণ ক্ষেত্রটাকে সরিয়ে দিলে তো আরো ট্রাভেলে পড়ে যাবে। তো ওভারঅল এতগুলো সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন জর্জরিত। আমি সেদিনকে একটা আর্টিকেল পড়ছিলাম, আমাদের ইন্ডিয়াতে 618 টন সোনা রিজার্ভ আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। 618 টন সোনা যদি রিজার্ভ ব্যাংক অ্যাট কস্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি দিয়ে দেয়, বিক্রি যদি করে, আর আলটিমেটলি 90% অফ দ্য মার্কেট ভ্যালু, বাজার দরে যদি 90% যদি আবার পুনরায় খরিদ করে নেয়, তাহলে এই যে উইদাউট ক্যাশ যে ক্রেডিটটা আসবে, সেখানে আমি আমার ডেফিসিট, যে ঘাটতি, ফিসকাল ডেফিসিটটা আমার কমাতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের হাতে যদি আমার $9 অত সোনা যদি না থাকে, আমি কিন্তু টাকা ছাপিয়ে আমি ঘরে ঘরে দিতে পারবো না, যেটা কিনা জার্মান করেছে। জার্মানি 6.5 কোটি হচ্ছে কি লোক সংখ্যা, অলমোস্ট প্রত্যেকের অ্যাকাউন্টে জার্মান গভর্নমেন্ট টাকা পাঠিয়েছে। আমরা সেই জায়গাতে নেই। আমরা এক্ষুনি বলছিলাম রিজার্ভ ব্যাংকের কাছে কত গোল্ড আছে, কত সোনা আছে, 618 টন আছে রিজার্ভ ব্যাংকের কাছে, ডলার কত আছে তার সম্মিলিত একটা ক্যালকুলেশন আছে, তার উপর আমরা নোট ছাপাতে পারি। আমরা নোট ছাপানোর জায়গায় নেই, বিকজ অলরেডি মূল্যবৃদ্ধি চলছে। সেদিনকে একজন বলছিলেন যে ডাল, আমাকে ডালটাকেও, পালসেসটাকেও কনসিডার করতে হবে যে ডালের আমার প্রাইস কত। আমি সবজি মার্কেটে যদি এখন গিয়ে দেখি, আমার সাধারণ একটা লঙ্কা কিনতে আমার 100 টাকা 150 টাকা কেজি, আমি সাধারণ মানুষ হিসেবে কোথায় দাঁড়াবো? আমার তো গড় ইনকাম, গড় আয়টা কমতে থাকছে সবার। এটা একটা ঘটনা, এটা একদিনে তো যাওয়ার ব্যাপার নেই। যখন যে আমরা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এই উত্তর আমার মনে হয় না যে কোনো চটজটি আছে। ভাস্কর স্যারকে আমি বলতে পারবো। ভাস্কর দা কৌশিকবাবুর পরে আমি আগে আপনাকে বলেছিলাম প্রশ্নের স্বরূপ, তার সঙ্গে অ্যাড করতে চাইছি একটা জিনিস, সেটা হচ্ছে যে সরকারি বিভিন্ন ঘোষণার মধ্যেও এই যে ধরুন মরিটোরিয়াম ঘোষণা করা হলো, এর ইঙ্গিত নানাভাবে নানা জনের কাছে গেল। বিষয়টা কি, মরিটোরিয়াম অ্যাকচুয়ালি কি রিলিফ না কিভাবে হচ্ছে, মানে সেটা নিয়ে একটা দিক আছে। উল্টো দিক হচ্ছে যে এই মরিটোরিয়াম থেকে যে কালেকশন যেটুকু যা কিছু মানে হয়েছে, সেটা লস করেছে প্রায় 10% এর মতো রেভিনিউ লস করেছে। গ্লোবালি তার একটা যদি ব্যাখ্যা করা যায়, মোটামুটি $150 বিলিয়ন ডলারের মতো। ঠিক আছে, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা মানে কেমন, মানে এটা থেকে কিভাবে আমরা এগোতে পারি? প্রথমে একটা জিনিস খুব ভালো করে বুঝে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে কোনো একটা দেশের রিজার্ভ ব্যাংক বা মেইন ব্যাংক, সেটা অর্থনীতি নিচ্ছে তার ভেক্টর অনুযায়ী। এবার বাই কনস্টিটিউশন ভারতবর্ষ বা ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, তারা কিন্তু মূলত ওয়েলফেয়ার ইকোনমি ড্রিভেন, সেইটা পরবর্তীকালে চেঞ্জ করে কিছুটা মার্কেট ইকোনমির দিকে যায়। অফিসিয়ালি বলা যায় না পুরো গেছে, সেক্ষেত্রে একটা মানে বাজারে বোঝবার সুবিধের জন্য আমরা একটা মিক্সড ইকোনমি বলে থাকি। এবার আমাদের এখানে একটা বিরাট ডাইকটমি আছে, সেটা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি একটা মেজর পুশ আসে বা সবচাইতে বড় সেক্টরটা অ্যাগ্রো সেক্টর, কিন্তু ভারতীয় অর্থনীতি কিন্তু অ্যাগ্রো ইকোনমিক্স দ্বারা আদৌ পরিচালিত নয়, বরং উল্টোটাই সেক্ষেত্রে দেখা যায়। এইবার এই ক্ষেত্রে ধরুন আমাদের আরেকটা জিনিস দিয়েও ভীষণভাবে বোঝা যায় যে আমরা কিভাবে কোন সমস্যাটা বুঝবো। ধরুন প্রতি বছর যখন বাজেট ঘোষণা হয়, আমরা নানা জায়গায় বাড়ছে কমছে নানা ধরনের হিসেব দেখি। সাদা বাংলায় কেউ যদি এটা জিজ্ঞেস করে যে কালকে যখন বাজারে যাব বাজার করতে, তখন আমি জিনিসপত্রগুলো ঠিক কি দামে কিনতে পারবো, সস্তা হচ্ছে না দাম বেড়ে যাচ্ছে, ঠিক এই জায়গা থেকে যদি ঘুরিয়ে আসা যায়, তাহলে প্রথম দেখা যাবে যে অর্থনৈতিক মন্দা এর আগেও এসছে, ডিপ্রেশন এই প্রথম এসছে এরকম নয়, সেটা একভাবে সামলানো হয়েছিল।
এখন যে মন্দার জায়গাটা আসছে সেই মন্দার জায়গাটা কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে তাতে কিন্তু রিজার্ভ ব্যাংক লাস্ট যা বলেছে, অন্তত রিজার্ভ ব্যাংকের গভর্নর যা বলেছেন সেইটা কিন্তু খুব অদ্ভুত। সেই ক্ষেত্রে কিন্তু যিনি বলেছিলেন সৌম্যবাবু সম্ভবত, রেপো রেটের কিন্তু মানে রেপো রেট বা রিভার্স রেপো রেট একই আছে, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোনো চেঞ্জ নেই। এবং সেই ক্ষেত্রে মার্কেটটা আগেও যা ছিল এখনো তাই আছে। এইবার এর সঙ্গে অন্যান্য কতগুলো হার্ডকোর সেক্টর আসছে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, যেহেতু আমাদের আজকের আলোচনাটা, প্রথমত একটা মানে ডিটোরিয়েশন অফ অ্যাসেট কোয়ালিটি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের অনুৎপাদক সম্পদ বা মানে যেটাকে এনপিএ বলে সাধারণত বোঝানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা গন্ডগোল হচ্ছে, একটা ওভারঅল নেট ইনকামের একটা ইরোশন হচ্ছে, প্রফিটেবিলিটির একটা ইরোশন হচ্ছে। এবার মানে অ্যাসেট কোয়ালিটির মিসম্যাচ, যেটা প্র্যাকটিক্যালি নেট ক্যাশ ফ্লো এর লিকুইডিটিতে একটা গ্যাপ এনে দিচ্ছে। হ্যাঁ, এবং মানে এই যে ডিক্রিজ টোটাল ব্যাপারটা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গন্ডগোলের জায়গা তৈরি হচ্ছে। এবং এনপিএ সেক্টরটা যদি দেখা যায়, আমরা এনপিএ সেক্টরটা যেভাবে দেখছি তার মধ্যে কিন্তু একটা খুব বড় অংশ আছে সেটা কিন্তু বিগ ইন্ডাস্ট্রিজ এর থেকে। তার রিকভারি রেট কি হবে ব্যাংকের ওপরে নির্ভর করে না, যতটা নির্ভর করে, আমি যতটুকুনি জানি, যতটা নির্ভর করে ভারতীয় সরকার, ভারত সরকারের তাদের নিজেদের সদিচ্ছা বা তার উপরে। এইবার একটা লোক লোন নেবে, প্রথমত তার কিছু প্যারামিটার আছে, সেই লোকটা লোন কিভাবে শোধ দেবে তারও কিছু নিয়ম কানুন আছে। সেই লোকটার কাছে যদি টাকা না থাকে তাহলে কি হবে? এটা কিন্তু অনেকেই বলছেন যে সাধারণ মানুষের হাতে টাকা দাও, এরকম বিষয়টা না, যে আমাদের প্রচুর মানে জনসংখ্যা, আমাদের দেশটাও অনেক বড়, এটাও বুঝতে হবে। ইউরোপের অনেক দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে আমাদের দেশটা তাদের মানে অন্তত 10 গুণ বড়। সেই হিসেবে জনসংখ্যাও বেশি, মার্কেটটা অনেক বড়। লোকের হাতে যদি টাকা না যায়, যদি টাকার ভেলোসিটি অফ মানি যদি না বাড়ে, সার্কুলেশন যদি না বাড়ে, এই দায়টা মূলত ব্যাংকের নয়, ব্যাংকের কাছে চিপে যেতে পারে সেটা আলাদা কথা। এই দায়টা কিন্তু মূলত সরকারি প্রিন্সিপালের। সরকার ঠিক কিভাবে নেবে, সরকার কিভাবে দেখবে, কিভাবে অ্যাড্রেস করবে, তার উপরে এটা নির্ভর করে। এইবার মরিটোরিয়ামের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, দেখুন মরিটোরিয়াম বিষয়টাকে কে কিভাবে বোঝে। মরিটোরিয়াম মানে এরকম নয় যে টাকাটা দিতে হবে, আপনি সাময়িক দিচ্ছেন না। আমি যদি খুব ভুল করে না থাকি সুকান্ত বাবু, কৌশিক বাবু, তাহলে মরিটোরিয়াম হচ্ছে এই 3 মাসের একটা রিলিফ, ছোট রিলিফ, 3 মাস হোক 6 মাস হোক, তারপরে আপনাকে 3 মাস হোক 6 মাস হোক, ছোট্ট এই সময়ের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু অ্যাক্রুড হচ্ছে, সেটা ছাড় হচ্ছে। অবশ্যই ফলে সেই ক্ষেত্রে আপনি যা দিচ্ছেন তার চাইতে অনেক বেশি আপনাকে দিতে। এবার আপনি প্রথম বিষয় হচ্ছে আপনি এখন যা অবস্থা, আপনি বাঁচবেন কি বাঁচবেন না। ধরুন আমি যদি ঠাট্টা করে বলি, ব্যাঙের সাইন্টিফিক নেম আছে, তাতে আর যারই যা লাভ হোক ব্যাঙের কোনো লাভ হয়, এটা বুঝতে হবে। তা সেই ক্ষেত্রে সমস্যাগুলোকে সেইভাবে মেটাতে হবে। ডিম্যান্ড এবং সাপ্লাই রেশিও সেটা পরের কথা। আমি যখনই বলছি এই ধরনের ব্যাপারে অনেক কিছু ব্যাপারকে আমরা স্থগিত রাখি, তার মানে এটা আমি বলি আর না বলি আর সর্ট অফ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা এক ধরনের একটা ভীষণ রকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে আমরা ডিল করছি, তাহলে সেই ডিলের জন্য আলাদা করে প্যাকেজ হবে। ধরুন যদি সীমান্তে যুদ্ধ লাগে, সেই সময় যেভাবেই হোক অন্য জায়গা থেকে টাকা পয়সা বাঁচিয়ে হলেও গোলাগুলি কিনতে হবে যদি আপনি লড়তে চান। এই ক্ষেত্রে সেই ধরনের জায়গাগুলো তো করতে হবে, মানুষের হাতে টাকাটা করে দিতে হবে। এবার মুশকিল হয় সরকার থেকে, এটা আমরা দেখেছি, এটা মানি না মানি সেটা আলাদা কথা। ধরুন সরকার থেকে বলা হলো যে এই স্কিমটা আমরা নিয়েছি, লঞ্চ হয়ে গেল, অথবা প্রতিশ্রুতি দেওয়া হলো। আমাদের ভারতে একটা বিরাট সমস্যা কি জানেন, প্রতিশ্রুতিগুলো দেবার পালন করবার। এবার ধরুন সৌম্যবাবুর ব্যাংকে, কৌশিক বাবুর ব্যাংকে, সুকান্ত বাবুর ব্যাংকে রোজ কিছু লোক চলে যাচ্ছে, যে তাহলে টাকাটা কি এলো? এটা এনাকে ফেস করতে হবে, ইনি জানেন এটা কিভাবে কি করতে হবে। এ ধরনের সমস্যা আমরা বিহারে দেখেছি, ইউপিতে দেখেছি, গ্রামীণ রুরালে লোকে চলে যাচ্ছে, যে তাহলে সরকার যখন বলেছে, কিন্তু সরকার বলেছে সেটা সরকার গঠনের আগে, সরকার গঠনের পরে বলছেন। প্রাক নির্বাচনী এবং পোস্ট নির্বাচন এই ধরনের আমাদের অনেক
কিন্তু গ্রে জোন আছে। তার মধ্যে দেখুন মানে সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে যা অবস্থা, ফিসকাল ডেফিসিট এটা সব দেশের হচ্ছে, জিডিপির হার সব দেশের হচ্ছে। আমাদের এগুলো সামলাবার অনেক রকম উপায় আছে। তার মধ্যে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যাবতীয় বিষয়টা দেশবাসীর জন্য, কোনো একটা সিস্টেমকে বজায় রাখবার জন্য তাদেরকে যদি বাঁচাতে হয় খুব সাদা বাংলা, এমনকি নোবেল লরিয়েটরাও একই কথা বলছেন এবং ভিন্ন ধর্মী নোবেল লরিয়েট, মানে ইকোনমিক্সে অনেক ধরনের মতামত থাকে, তার মধ্যে ভিন্ন মতাবলম্বী একদম প্রায় 180 ডিগ্রি অপোজিটের মতাবলম্বী লোক, তারাও কিন্তু বলছেন জনগণের হাতে অন্তত টাকাটা দাও এবং জনগণের একটা সেগমেন্ট ধরে যেমন রেশনটা দাও, কারণ তাদের খেয়ে পরে বাঁচতে হবে। আপনি আগে বাঁচবেন, আপনি যদি বাঁচেন তারপরে আপনার গাড়ি চলবেন কিনা, লোন নেবেন কিনা, এগুলো তো তারপরে। এবং সেই তার মধ্যে সবচেয়ে 1 সেকেন্ড না নেবো, সেটা হচ্ছে তার মধ্যে সবচাইতে বড় যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাংকের এনপিএ যে একটা বিপুল পরিমাণ অ্যামাউন্ট, যেটা ব্যাংকগুলোকে সম্মিলিতভাবে লাস্ট ফিসকাল ইয়ার যেটা রিজার্ভ ব্যাংক পাবলিশ করেছে তাতে ৬৬,০০০ কোটি টাকারও বেশি যেটাকে লোকচান যাচ্ছে, তার মূল কারণ কিন্তু এই ধরনের গরিব দুর্ভোগ একটা বিরাট আনঅ্যাকাউন্টেড জনসংখ্যা নয়, তার জায়গাগুলো কিন্তু আসছে ভীষণ নাম করা কতগুলো ইন্ডাস্ট্রিয়াল পকেট থেকে। সেই ব্যাপারে সরকার তাদেরকে কিভাবে এনকারেজ করবেন, কিভাবে টাকাটা আদায় করবেন, এটা সরকারের ঠিক করতে পারবে। এটা কিন্তু কোনো ব্যাংক ঠিক করতে পারে, এটা ব্যাংকের জুরিসডিকশন সম্ভবত নয়, যদি আমি বলতে পারি। অর্থাৎ এতক্ষণ যে আলোচনা হলো তাতে সমস্যার স্বরূপ সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এখন এই সমস্যা থাকলেই তো হবে না, সমস্যাকে কাটিয়ে উঠতেও হবে এবং ব্যাংকিং সেক্টর প্রথাগত ক্ষেত্রে বিনিয়োগ বা ইত্যাদি যা ছিল সেই জায়গায় অন্য কিছু ভাবা শুরু করেছেন। এটা শুধু ভারতের তো সমস্যা নয়, আমাদের দেশের সমস্যা নয়, বিশ্বেরও ক্ষেত্রে বিশ্বের দেশে দেশে এই সমস্যা তার নতুন চেহারা নিয়ে এসছে। মানে ওপিইসি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এবং ডেভেলপমেন্ট সংস্থা, তারাও বিশ্বের যে বিকাশ হার তারা প্রজেক্ট করেছিলেন 2.9, এটা থেকে তারা আবার কারেক্ট করে সেটা 2.5 এ নামিয়ে এনেছেন এবং বলছেন এটা 1.5 এ নেমে যেতে পারে। অর্থাৎ মানে আমরাই শুধু এই সমস্যার মধ্যে রয়েছি, আমরা একটা প্যান গ্লোবাল সমস্যার মধ্যে রয়েছি এবং সেখান থেকে উত্তরণের উপায় সবাই খুঁজছে। আমাদের দেশেও এবং সারা বিশ্বেও মোটামুটি যে পথ ধরে হাঁটছে, নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, নতুন নতুন অপরচুনিটি সুযোগও তৈরি হচ্ছে। যেমন একটা টেকনোলজিক্যাল ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হয়েছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা বড় জায়গা তৈরি হয়েছে। ফলে এইগুলো সুযোগ এবং সম্ভাবনা আগামী দিনের জন্য, এবং এই পথ ধরে হাঁটলে ব্যাংকও তার নতুন নতুন এবং তার সঙ্গে আনুষঙ্গিক আপনার কিছু কিছু পরিষেবা দেওয়ার ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। ধরা যাক ডিজিটাল পরিষেবা আমি দিচ্ছি, কিন্তু আমাদের এখানে ব্যাংক ফ্রডের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটিএম গুলো প্রপারলি মেনটেন নয় অথবা ম্যান নয়, সেখান থেকে জালিয়াতির একটা স্বরূপ রয়েছে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ব্যাংক কতটা কি ভাবছে, কারণ এইগুলো হচ্ছে নতুন ক্ষেত্র, আগে হয়তো এতটা ছিল না, কিন্তু এখন যতদিন যাচ্ছে আমরা ডিজিটাইজ একটা মেথডের মধ্যে রয়েছে। এখন সবাই একটা কার্ড নিয়ে এটিএম বা কোথাও থেকে টাকা তোলে, এখন সরাসরি পরিষেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে। সবকিছু মিলিয়ে যে একটা কারচুপি, জালিয়াতি এর আবহগুলো রয়েছে, এটাকে কতটা সম্পর্ক, অর্থাৎ প্রোটেকশন মানে কাস্টমারের প্রোটেকশনের জায়গাটা একটা বড় হয়ে উঠছে। সেই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে চিন্তা ভাবনার জায়গাটাও যেমন রয়েছে, একই সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ব্যাংকের প্রচুর জায়গা তৈরি হচ্ছে, যেখানে তারা ভবিষ্যতে ভাবনার জায়গা তৈরি করতে পারে। আপনাদের কাছে আসতে চাই সৌম্যবাবু, এই ভবিষ্যতের ভাবনা নিয়ে, ভবিষ্যতের ভাবনা এবং সেভাবে কিভাবে এগোনোর পথ তৈরি হচ্ছে, অর্থাৎ দিশাটা। দেখুন, আমি একটু অডিওটা মাঝখানে ডিস্টার্ব করছিল। ডক্টর ভাস্কর চ্যাটার্জি বোধহয় আপনি ব্যাংক মার্জারের বিষয়ে একবার উল্লেখ করলেন মনে হয়। না, ব্যাংক মার্জারের কথা বলছি না আমি, একদিকে যেমন সমস্যা রয়েছে সর্বস্বরূপ আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলছি মানে আমি আসছি প্রসঙ্গে, ট্রান্সফরমেশন বা এগুলো তৈরি হচ্ছে, নতুন ক্ষেত্র আমি আসছি। আমি জাস্ট খুব আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। ধরে নিন আমেরিকা এই মুহূর্তে ৫,১০০-র বেশি কমার্শিয়াল ব্যাংক, জার্মানিতে ১৮০০, ইউকেতে ৩০০, ভারতবর্ষে পাবলিক সেক্টর প্রাইভেট
গ্রামীণ ব্যাংকে ছেড়ে যদি দিই 34টা। এত জনসংখ্যার দেশে 34টা ব্যাংক আরো সংকুচিত হচ্ছে এই বিভিন্ন মার্জারে, যেখানে ব্যাংকিং পরিষেবা আরো আরো বাড়িয়ে তোলা দরকার, আরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা বাড়ানো দরকার। তা না করে বর্তমান সরকার আরো এই জায়গাটা সংকুচিত করে চাইছেন। এবং 1969 সালের আগে যে চিত্রটা ছিল ভারতবর্ষের, যেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করতো, তারা আবার কবজা করতে চাইছে। আমরা নতুন করে ইতিহাস রচনা করছি ডিন্যাশনালাইজেশনের পথে হেঁটে। তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমার মনে হয় আগামী দিনে কোনো একটি আলোচনা যদি আপনারা করেন এই বিষয়ে, তাতে করে আরো এর সুফল বা কুফল কি আসবে, ডিজিটাইজেশন বা তার যে সাইবার সিকিউরিটি নিয়ে যদি আলাদা আলোচনা করেন, নিশ্চয়ই অনেক কিছু বলার আছে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়ার। কিন্তু ব্যাংকিং সিস্টেমে একটা আমূল পরিবর্তন আসছে কর্মপদ্ধতিতে। বিশেষ করে হয়তো ব্যাংক ম্যানেজমেন্ট এখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে, যেটা আমরা আইটি সেক্টরে দেখছি, আজকাল সবাই বাড়িতে কাজ করছে, অফিসে কেউ যাচ্ছেন না। কিন্তু ব্যাংকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের সেই অর্থে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আমাদের করা সম্ভব নয়, কারণ আমাদের অনেক রকম টেকনোলজিক্যাল ব্যাপার রয়েছে। কিন্তু আমি নিশ্চিত প্রতিটি ব্যাংকের ম্যানেজমেন্ট, তাদের আইটি সেল এবং তাদের যে রিসার্চ উইং, তারা কিন্তু একটা বড় টাকা এখানে ইনভেস্ট করছে, যাতে করে আগামী দিনে হয়তো ব্যাংক কর্মচারী আধিকারিকরা বাড়ি থেকে বসে কাজ করতে পারে। সেটা একটা নতুন দিগন্ত খুলে যাবে, নতুন দিক খুলে যাবে। এখন ব্যাংক কর্মচারী আধিকারিক কোনোভাবে আপনার মানে সৌম্যবাবুর কানেকশন একটু ডিসকানেক্টেড হয়েছে। আমি একটু সুকান্ত বাবুর কাছে আসছি, আবার সৌম্যবাবুকে কানেক্ট করব পরে। সেটা হচ্ছে যে সৌম্যবাবু জানতে চাইছি যে ডিজিটাইজেশনের যে কাজকর্ম শোনা যাচ্ছে চারিদিকে, ব্যাংকের ক্ষেত্রে প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে কি ধরনের সুবিধা ও অসুবিধা আপনারা ভোগ করছেন? ডিজিটাইজেশনের ব্যাপারে আপনার যেহেতু সারা ভারতবর্ষে প্রায় 78% আমাদের গ্রামীণ জনসংখ্যা, সেখানে আমাদের গ্রামীণ ব্যাংকেরই ধরুন প্রায় 22,000 শাখা বিভিন্ন সারা ভারতবর্ষে ব্যাপী ছড়িয়ে আছে। সেখানে এমন একটা পরিস্থিতি, যেমন ধরুন উত্তর 24 পরগনা সুন্দরবন লাগোয়া, অর্থাৎ সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর, এদিকে সাগর, এদিকে পাথর প্রতিমা। অথবা যদি উল্টো দিকে যান, পুরুলিয়া জেলার এমন একটি গ্রাম অযোধ্যা পাহাড়ের কোলে, যেখানে আপনারা সবাই জানেন খুব পরিচিত নাম সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার দেশের ম্যাক্সিমাম শুটিংটা ওইখানেই হয়েছিল, সিরকাবাদ বলে গ্রাম। বা যদি বলেন মহাশ্বেতা দেবীর পুরুলিয়াতে যে শবরদের গ্রাম রাজনোয়াগড়, সেখানে তার জনগণ তারা ভালো করে দুবেলা খেতেই পারে না। তারা ব্যাংকে আসছে, ব্যাংকে ধরে ধরে তাদের নিয়ে আসতে হচ্ছে। এবং যেহেতু একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, একটা স্কিম তৈরি হয়েছে সেলফ হেল্প গ্রুপের আজকের এই বিষয়টা আছে বলে আজ সবাইকে সঙ্গে করে সেই গ্রামের পঞ্চায়েতই হোক, সেই গ্রামের কোনো লিডারশিপই হোক, ধরে ধরে একটি করে গ্রুপ তৈরি করে আজকে ব্যাংকে তারা আসছে, তারা এসে কিছু কিছু কাজ করছে। কিন্তু আধুনিক ব্যাংকিং সিস্টেমের ওরা ধারে কাছেও জানে না, এখনো পর্যন্ত ওরা কিছুই বোঝে না। ওরা শুধু বোঝে যে আমাদের ব্যাংকে এসে আমাদের যে আজকে বিধবা পেনশন কি, আমাদের বার্ধক্য ভাতা কি, অথবা জনধন প্রকল্পের 500 টাকা করে নেওয়া, এছাড়া এদের বাইরে প্রান্তিক গ্রামে যে সমস্ত জায়গায় যারা জনগণ রয়েছে, তাদের কাছে ব্যাংকের এর চেয়ে বেশি আর কোনো প্রয়োজনীয়তাও নেই। কারণ কি, তাদের দুবেলা দুমুঠো খাওয়াটাই হচ্ছে তাদের কাছে এখন প্রাইমারি বিষয়। এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু ব্যাংকের এই বিষয়টা কেসিসি এবং আমাদের কাছে সেলফ হেল্প গ্রুপ, এইখানে এখন ব্যাংকের এখন তাদের আসা যাওয়া বেড়েছে। তাদের ধরে ধরে ব্যাংক কর্মচারী এবং ব্যাংক আধিকারিকরা ধরে ধরে তাদের সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছে। প্রয়োজনে ব্যাংক ম্যানেজার থেকে কর্মচারীরা সবাই মিলে তাদের সহযোগিতা করে তাদের এক একটা গ্রুপ মানে 20 জন, 15 জন, 30 জন, অর্থাৎ 10টা গ্রুপ যদি একটা ব্যাংকের 800 স্কোয়ার ফিট ব্যাংকে যদি চলে আসে,
তাহলে সাধারণ আর অন্যান্য কাস্টমারও আসার কোনো জায়গা নেই। এরকম পরিস্থিতিতে ব্যাংক তার দৈনন্দিন পরিষেবা দিয়েও এই কাজগুলোকে করতে হচ্ছে, যার জন্য ওদের কাছে এখনো এটা খুবই দূরস্থ। তবু মনে করি যে এখনো সময় আছে যে আমাদের কাস্টমারদের শিক্ষিত করে তোলার জন্য কিছু রাষ্ট্রের দায়িত্ব থেকে যায়, যে আপনি এইভাবে ব্যাংকে আসুন, আপনাকে আমরা এইভাবে তৈরি করব, আপনি আসুন এইভাবে করব। এই বিষয়গুলো যদি থাকে তাহলে কাস্টমাররা আরো উপকৃত হন। যেমন এমন কিছু আছে, ধরুন যে সমস্ত ব্যাংকে পেনশনের ব্যবস্থা নেই, মানে যারা পেনশন পান তারা আবার কমার্শিয়াল ব্যাংকে পেনশন পান, তারা গ্রামীণ ব্যাংকে পান। অথচ গ্রামীণ ব্যাংক আজকে ধরুন প্রায় সারা ভারতবর্ষে প্রায় 23,000 ব্রাঞ্চ, যেখানেই আপনি যাবেন সেখানে একটি গ্রামীণ ব্যাংকের শাখা অথবা স্টেট ব্যাংকের শাখা আপনি পাবেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সার্ভিস দেওয়ার একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করে দিয়েছে, প্রতিকূল পরিস্থিতি। সেখানে একটি ব্যাংকে দেখা গেল 2 থেকে 3 জন স্টাফ, অথচ কাস্টমার ঘুরে রয়েছে 2 থেকে 300 স্টাফ কাস্টমার। সেক্ষেত্রে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটা খুবই অসুবিধার মধ্যে পড়া হয়েছে। এবং যে সমস্ত স্কিমগুলো মানে আমাদের আধিকারিকরা ব্যাংকের উপর চাপিয়ে দিয়েছে, বিশেষ করে জুলাই মাস থেকে মার্চ মাস, আপনারা লক্ষ্য রাখবেন যে এই মাসে শুধু গ্রামীণ ব্যাংকেই আমাদের মাত্র 9টা-11টা জেলাতেই প্রায় 2,000 কোটি টাকা ফিনান্স করতে হবে। দেবে কোথায়? ফিনান্সটা কোনখানে করা যাবে? 2 লক্ষ কোটি টাকার যে আমাদের আর্থিক প্যাকেজ, 2 লক্ষ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে, স্বাভাবিকভাবেই ওটা ব্যাংকের কোর্টে চলে এসেছে। আমরা আশা করেছিলাম বা সবাই আশা করেছিল হয়তো ব্যাংক এখান থেকে নিশ্চয়ই পাবেন। বিভিন্ন অর্থনীতিবিদরা, নোবেল অর্থনীতিবিদরা বলেই ছিলেন যে এই মুহূর্তে যেটা দরকার, যেটা আমাদের ভাস্করবাবু বলছিলেন যে অন্তত পক্ষে মিনিমাম রিলিফের জন্য যদি 3 মাস হোক 6 মাস হোক তাদের কাছে একটা 4,000-5,000 করে যদি ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের সুরাহা হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সেটা তো সরকার চিন্তা ভাবনা করে দেখলেন যে এটা ব্যাংকেই করতে হবে। অর্থাৎ ব্যাংক যখনই লোন দিতে যাবে তখন ব্যাংকের সেই পুরনো যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যেই তোমাকে ঢুকতে হবে। তার জন্য কোনো রকমের কোনো ছাড় নেই। সরকারের পক্ষ থেকে যেটা শোনা যাচ্ছে যে 20 লক্ষ কোটি টাকা থ্রু ব্যাংক দিয়ে নিতে হবে, কারণ এইরকম যদি 3 মাস বা 6 মাস যদি 4,000-5,000 করে প্রত্যেক পরিযায়ী শ্রমিক বলবো না, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ওটা আমরা কেরলে এই ভাষাটা শিখিয়েছে গেস্ট লেবার, আমাদের সমস্ত রকমের চাষি কৃষক, তাদের যদি এই মান্থলি যদি সুকান্ত বাবুর একটু কানেকশন ডিস্টার্ব করছে। আমি খুব দ্রুত, প্রায় আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় 10 মিনিট মতো আমাদের আলোচনা হলো। খুব দ্রুত আমরা একবার সামনের দিকে পরিস্থিতি উইথ পজিটিভ নোট, আর তাহলে আমাদের সামনে মানে আশার আলো কি, মানে এই নিয়েই আমাদের সমাধানের রাস্তা, আশার আলো নিয়ে খুব দ্রুত যদি আপনারা সংক্ষেপে বলেন। বাবু আমি বলবো, হ্যাঁ, প্রথম কথা, ব্যাংকিং পরিকাঠামোকে আরো মজবুত করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রামীণ ব্যাংকগুলিকে আরো মজবুত করতে হবে, আরো সংখ্যা বাড়াতে হবে। এবং একই সাথে আমি ব্যাংক কর্মচারী আধিকারিকদের সুরক্ষা বলয়, যে আমাদের যে রেকগনিশন চাইছি যে সামনের সারি করোনা যোদ্ধা, এটা একটা অন্য দিক। তো বিষয়টা হচ্ছে ব্যাংকিং পরিষেবা এমন একটি চ্যানেল যেটা ছাড়া অর্থনৈতিক উন্নতির কোনো জায়গা নেই, এটা একদম অনস্বীকার্য। ফলে এবং এই চ্যানেলকে আরো মজবুত করতে গেলে আমি যেটা ডক্টর চ্যাটার্জি বলেছেন, কৌশিকবাবু বলেছেন, যে আরো জনগণের হাতে আরো বেশি সংখ্যক টাকা পৌঁছে দিতে হবে, ডিমান্ড ক্রিয়েট করতে হবে, যাতে করে আরো একটা অর্থনীতি চাঙ্গা হতে পারে। এবং তার জন্য যে কোনো জনমুখী প্রকল্প এই ব্যাংকগুলির মাধ্যমেই করতে হবে। এইটাই হচ্ছে একমাত্র আশার আলো, যে ব্যাংকিং পরিষেবা আরো মজবুত করতে হবে। একই সাথে যে প্রযুক্তিগত যে উন্নতি, সেটাও সাথে সাথে চালাতে হবে।
এবং সাধারণ মানুষকে অবগত করতে হবে যে কত তার নিরাপত্তা, তার সুরক্ষা এবং তার উন্নতি কিরকম ভাবে হবে। কৌশিক বাবু। আমি সৌম্য দত্ত স্যারের সঙ্গে একমত। আমি বেশি বলবো না, আমি খুব সংক্ষেপে দুটো শব্দ বলি। অ্যাকচুয়ালি আমাদের এখানে একদিকে কর্মসংস্থান কিভাবে চাহিদা করা যায় সেটা একটা বিশাল বড় দিক। কর্মসংস্থান একটা এত বড় জনসংখ্যার মধ্যে কর্মসংস্থান জায়গাটা দেখতেই হবে আমাদের। ভারতের মতো 136-138 কোটি জনসংখ্যা, এটা একটা দিক, খুব বড় দিক। এর সঙ্গে আমাদের প্রযুক্তিবিদ্যার উন্নতি এমন একটা জায়গায় দিকে আমরা ধাবিত হচ্ছি এই মানে এই প্যান্ডেমিকের চলাকালীন এবং পোস্ট কোভিড, মানে এই প্যান্ডেমিকের পরও সেখানে দেখা যাবে যে প্রযুক্তিবিদ্যা সব ক্ষেত্রে চলে আসবে, কি ব্যাংকিং শিল্প, কি মানে অন্যান্য ইন্ডাস্ট্রি বলুন, সে বড় ক্ষুদ্র মাঝারি যাই হোক, তো প্রযুক্তিবিদ্যার ব্যবহারও আসবে। তো একদিকে কর্মসংস্থান সৃষ্টি করা, আরেকদিকে হচ্ছে গিয়ে প্রযুক্তিবিদ্যার সঙ্গে হাত মেলানো, এবং ব্যাংকিং শিল্পতে ফিনটেক, ফাইন্যান্সিয়াল টেকনোলজি এই ব্যবস্থা একদম অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নেই। সেখানে দেখা যাবে যে এই যে এখন ডিজিটাইজেশন কিছু ব্যাংকে আছে, পার্টিকুলারলি এই আমাদের যে লোন প্রসেসিং দেওয়া হয়, লোন আমি একটা রিভিউ করলাম, লোন প্রসেসিং হলো, দেন দ্য লোন বন্টন হলো, তারপর লোন ডিসবার্সমেন্ট, তারপর হচ্ছে কি লোনটাকে ট্র্যাকিং করা। এই ব্যবস্থা ভবিষ্যতে দেখা যাবে টোটালি ফিনটেক ড্রিভেন হয়ে যাবে, একটা প্রযুক্তিবিদ্যার এই উপর নির্ভরশীল হয়ে যাবে। সেই দিকে ধাবিত হচ্ছি আমরা, এটাকে ছাড়লে চলবে না। আবার একই সঙ্গে আমাদের কর্মসংস্থান সৃষ্টিশীলতা চাহিদাটাও তো দেখতে হবে, যে আমরা কি করে এত জনসংখ্যাকে আমরা কিভাবে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসবো। এই কর্মসংস্থান না হলে কিন্তু চাহিদা আসবে না, আর চাহিদা না হলে আমাদের এই অর্থনৈতিক যে চক্র এটা কিন্তু ঘুরতে শুরু করবে না। এই হচ্ছে কি ব্যাপার। আমি আর বেশি কিছু বলবো না। আমি ভাস্কর স্যারের সুকান্ত বাবু, আগামী দিনের জন্য মানে আশা আপনি কিছু দেখতে পাচ্ছেন, তো আপনি মানে সেটা একটু বলুন আমাদের, মানে আমরা কিভাবে আশা আলো দেখতে পাচ্ছি আগামী দিনের জন্য, সমাধানের পথে কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে। সুকান্ত বাবু। হ্যাঁ, সম্ভাবনা বলতে আমরা যেটা মনে করি যে এই মুহূর্তে যে আমাদের কাছে এই যেমন আমাদের ব্যাংকে এখন 2000 কোটি টাকা 7 মাসের মধ্যে লোন দিতেই হবে। আমরা মনে করি যে পিক অ্যান্ড চুজ হিসেবে কোন রকম কাস্টমারকে না নিয়ে আমরা গ্রাউন্ড লেভেলে কাস্টমার কাছে গিয়ে আমরা তার সুবিধা অসুবিধাটা যদি একদম নিজের চোখে ভালোভাবে পরীক্ষা করে নিরীক্ষা করে তাকে যদি আমরা বরঞ্চ অ্যাসিস্ট করি যে আপনার এই স্কিমটার বদলে আপনি এই স্কিমটা করুন, আপনার বরঞ্চ লাভজনক হবে, আপনাকে আমরা এই ব্যাপারে আমরা অ্যাসিস্ট করব। এইভাবে আমাদের কিন্তু ব্যাংকে এগোতে হবে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে। কারণ এর বাইরে কিন্তু তারা কিন্তু উইলফুল ডিফল্টার কিন্তু গ্রামীণ জনগণ নেই। গ্রামীণ জনগণ কিন্তু চেষ্টা করে ব্যাংকের যে ঋণটা থাকে ওরা মানে জমি বিক্রি করেও ব্যাংকের দিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা আমরা লক্ষ্য করেছি এতদিনে। কিন্তু এই ক্ষেত্রে যদি এই তাড়াহুড়ো করে যদি আবার সেই আমাদের বিগত দিনের যে আমাদের ঘটনা আমরা সবাই জানি যে এই 20 লক্ষ কোটি টাকা যদি আমরা তাড়াহুড়ো করে সমস্ত টাকা দিয়ে দিই এবং পরবর্তীকালে যেমন আমাদের এই প্রায় 28-29টি পরিবার বা ইন্ডিয়ান ন্যাশনালিস্টিক বিজনেসম্যান যারা 10 ট্রিলিয়ন রুপি নিয়ে উধাও হয়ে গেছে, যার এখনো আমাদের কোনো খোঁজ খবর নেই, কিন্তু সেই উইলফুল ডিফল্টারগুলোর মতো যেন নতুন করে আর কোনো ডিফল্টার না হয়, তার জন্য ব্যাংক কর্মচারীদের আরো বিশেষ করে দায়িত্ব নিয়ে তাদের গ্রামে তাদের ঘরে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে তাদের বরঞ্চ স্কিম যদি ঠিক থাকে সেটা বুঝিয়ে বলে, হ্যাঁ যদি না হয় আপনার স্কিম ভুল আছে, আপনি শোধ করতে পারবেন না, আপনাকে আমরা এই স্কিমটা আরো বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের একটা দায়িত্ব থেকে যায়। এবং শুধু আমাদের দায়িত্ব না, আমাদের সংগঠনগতভাবে এই বিষয়টা আমরা খুব চিন্তা ভাবনা করি। কারণ ওরা কাস্টমার থাকলেই ব্যাংক থাকবে, কারণ কাস্টমার না থাকলে ব্যাংক থাকবে না। সুতরাং আমাকে তাকে ধরে রাখতে হবে, এই বিষয়টা আগে আমাদের খুবই ভাবতে হবে। এবং একটা দিন আসবে যেমন কিছু কিছু জায়গাগুলো আছে, যেটা বলছিলাম সন্দেশখালীর ওই জায়গায় 70টা ব্রাঞ্চ ভটভটি করে
ভটভটি করে ওখানে কর্মচারী স্টাফরা যায়, কি অসুবিধার মধ্যে যায়। শুধু এবার ব্যাংক কর্তৃপক্ষ যদি আমাদের বিশেষ করে মানে জরুরি পরিষেবার মধ্যে যদি জরুরি ডিমান্ডগুলো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা যদি মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমাদের সঙ্গে করে দেন, তাহলে এই কাস্টমারগুলো প্রচন্ড উপকার হবে এবং তারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কাজ করে। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের এটা একটা বিরাট ভালো দিক। সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের থেকেই দেখছি, বিভিন্ন কুটির শিল্প যিনি একা পারছিলেন না, তারা 10 জন মিলে একসঙ্গে কাজ করছেন। তারা কেউ কেউ আমরা গ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ করে দেখবেন বিড়ি শ্রমিকরা, বিড়ি শ্রমিকরা কিন্তু তাদের সঙ্গে বাড়িতে ছেলে মেয়ে বাচ্চা তারা এই কাজটা অডিও প্রবলেমের মধ্যে সুকান্ত বাবু, আমি একটু ভাস্করদার কাছে যাচ্ছি। ভাস্করদা, ফাইনাল ওয়ার্ডস। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে আলোচনা গোটাতে হবে। ভাবে ভেঙে নিচ্ছি বিষয়টা। প্রথম একটা বিষয় হচ্ছে যে 70-এর দশকে সৌম্যবাবু একদম ঠিক কথা বলেছিলেন যে ব্যাংক জাতীয়করণ হয় যে কারণে, সেই কার্যকারণ সূত্রগুলো এখন অব্দি মানে অনাবশ্যক হয়ে পড়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্তত 25,000-এরও বেশি রুরাল পকেট আছে যেখানে এখনো ব্যাংকিং পরিষেবা পৌঁছানো দরকার। তার মানে যদি সেই 25 কি 30,000 ব্যাংক ব্রাঞ্চ খুলতে হয়, অন্তত একটা গড়ে ধরলেও 4 জন হিসেবে 1 লক্ষ লোকের বেশি লোক লাগে। সৌম্যবাবু এটা খুব ভালো বলতে পারবেন যে ব্যাংকিং কর্মী এই মুহূর্তে শর্টেজটা কত। শর্টেজটা কিন্তু নিতান্ত মানে উপেক্ষণীয় নয় বা খুব ছোটখাটোও নয়। সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড কিন্তু অন্য ধরনের কথা বলছে, সেটা কিন্তু ভারতীয় সরকারের বা রিজার্ভ ব্যাংকের বর্তমান যে অবজারভেশন তার সঙ্গে কিন্তু খুব একটা ট্যালি করছে না। তা সত্ত্বেও আমি আমাদের সরকারি ট্যালি ধরবো, সেই অনুযায়ী কিন্তু কর্মী সংখ্যা সংকোচন হয়েছে, কর্মী সংখ্যার বিরাট সুযোগ আছে, সেই জায়গাটায় পুশ দেওয়া উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে ক্রেডিট গ্যারান্টি সিস্টেম বলে আমাদের একটা সিস্টেম আছে সরকারে। সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তাদেরকে পাওয়ার অনেক বেশি এক্সারসাইজ করতে হবে। উইলফুল ডিফল্টারের লিস্ট যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ মানে উইলফুল ডিফল্টার লিস্টের ধারে কাছে আসে না। ফলে সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে অত বেশি চিন্তার বিষয় নেই। সেই ক্ষেত্রে এসএমই সেগমেন্ট মানে স্মল এবং মিডিয়াম সেগমেন্ট, তার জন্য তো ক্রেডিট গ্যারান্টি সিস্টেম আছে। সেই জিনিসটা যাতে চালু থাকে, সেটাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের ক্ষেত্রে তাদেরকে সেই ব্যাপারটাই ধ্যান দিতে হবে। সবচাইতে বড় কথা যেটা, সেটা এটা অত্যন্ত মানে অপ্রিয় সত্য, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মতো সেক্টরগুলোর ইনস্টিটিউশনাল যে স্যাংটিটি থাকে, সেখানে পলিটিক্যাল হস্তক্ষেপটা একদম বন্ধ করতে পারলে ভালো হয়। এই পলিটিক্যাল হস্তক্ষেপের জন্য অনেক রকম অনেক সমস্যা দাঁড়ায়। সেই সমস্যাগুলো যদি চলে যায় তাহলে তেমন সমস্যা হয় না। আমাদের দেশে জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই জনধন যোজনা অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করলে দ্যাট ইজ নট লোন। আমাদের দেশে কিন্তু নর্থ ইস্ট বা আরো অনেক সীমান্তবর্তী জায়গায় আমরা মানে একদম 47 কেন 52-র পর থেকে বললে ভালো হয়, আমরা নানা ধরনের দোল বছরের বছর দিয়ে যাচ্ছি এবং এটা কিন্তু অপ্রয়োজনীয় না, এটা প্রয়োজনীয় বলেই দিচ্ছি। সেই রকম আমাদের যারা বিলো পভার্টি লেভেল সিটিজেন্স আছে তাদের জন্য সেই দোলটা অন্তত এই প্যান্ডেমিক টাইমে আমাদের দেয়া উচিত। মাইগ্রেন্ট বলি আর গেস্ট লেবার হোয়াট এভার মেবি, আমরা যাই বলি না কেন, এই প্রথম কিন্তু ভারত প্রায় 100 বছর বাদে এটা স্বীকার করতে বাধ্য হলো যে আমাদের দেশে এই ধরনের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত সেটা হিসেব নেই, কেউ জানে না, তার স্ট্যাটিস্টিক্স ছিল না, কিন্তু সেই জায়গাটা উঠে এসছে। ওয়েল, ইটস আ গুড হোপ যে সরকার এইবার, আমাদের সরকার তো চলে এখন অব্দি সংবিধানগতভাবে দেখতে গেলে ভীষণভাবে একটা ওয়েলফেয়ার ইকোনমিতে, তো সেই ক্ষেত্রে একটা মানে জনকল্যাণতান্ত্রিক কিছু মেজার নেওয়া হবে। এবং সেই মেজারে যেহেতু আজকে টোটাল আলোচনাটা ব্যাংকিং সেক্টরে, সেই ক্ষেত্রে মানুষের হাতে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পৌঁছানো, ক্রেডিট গ্যারান্টি সিস্টেমটা তৈরি করা এবং ব্যাংকের সংকোচনের বদলে প্রসারণ এবং ব্যাংকে কর্মী সংখ্যা অনেক বেশি বাড়ানো, এইটা যদি হয় আপাতত
কিছুটা তো মেটে। কোনো ফাইনাল সলিউশন বলতে 100% হয় না, কিন্তু ঠিক আছে, সৌম্যবাবু বলতে পারবেন চার্টার্ড অফ ডিমান্ডে যেমন 10টা ডিমান্ড দেওয়া হলে ঠিক আছে, 6টা এবছর মানলো, পরের বার না হয় আবার দেখা যাবে বাকি দুটো মানে কিনা। স্টেপ বাই স্টেপ, অন্তত স্টেপ বাই স্টেপ এগোনো যায়। সিচুয়েশন এখনো এত গ্রিম নয় যে কিছু করা যাবে না, আশার হলো যথেষ্টই আছে। এবার তার সদিচ্ছা এবং তার প্রয়োগ থাকতে হবে। আমি একটা অনেক অনেক পয়েন্ট ছেড়ে ধন্যবাদ গেছি, আপনাদের। সেটা হচ্ছে এই সীমিত একটা পয়েন্ট সময়ে ছেড়ে গেছি, আমি জাস্ট একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ, সৌম্যবাবু কিছু বলবেন? হ্যাঁ, সেটা হচ্ছে ডক্টর চ্যাটার্জি বলবেন, ক্যাপিটাল সাবসিডি যদি দেয়া যায় এই যে লঘু বা এসএমই সেগমেন্টে, ক্যাপিটাল সাবসিডি যদি সরাসরি দেয়া যায় তাহলে তাদের হাতে ক্যাশ ফ্লোটা আসবে, জেনারেট করতে পারবে, তার হাতে ক্রয় ক্ষমতা আসবে। এটাও কিন্তু আমি পয়েন্টটা ছেড়ে গেছি। এবং আমি আরেকটা জায়গায় যে সংস্থানের কথা বলছেন, এবং এই যে মার্জার, আমি আবার বলছি, এতগুলো ব্যাংক মার্জার হচ্ছে, এতগুলো শাখা বন্ধ হচ্ছে। আমি ব্যাংক কর্মচারী, ধরুন অর্থমন্ত্রী বলেছেন যে একজনেরও আমরা চাকরি ছাঁটাই করব না, কিন্তু একটি এটিএম যদি বন্ধ হয়ে যায় 3জন নিরাপত্তা রক্ষীর কর্মচ্যুত হবে, 3টি পরিবার হঠাৎ রাতারাতি অনাহারের সম্মুখীন হবে। এরকম শুধু ব্যাংকের সাথে তো শুধু ব্যাংক কর্মচারী অধিকারীরা জড়িত না, লক্ষ লক্ষ পরিবার জড়িত, ভেন্ডাররা জড়িত, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা জড়িত। এখন আর রিক্রুটমেন্ট হচ্ছে না, তো এতগুলো জায়গায় সংকুচিত হয়ে আসছে। ফলে এই জায়গাটা কিন্তু আরো বারবার আমাদের সামনে রাখতে হবে। আমাদের অনেকগুলো ক্ষেত্র, আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা হলেও অনেকগুলো বিষয়, অনেকগুলো ক্ষেত্র আমরা ছুঁয়ে গেছি, এবং বোঝা যাচ্ছে যে একটা এই সীমিত সময়ের আলোচনা এটা সম্ভব না। আরেকদিন আপনাদের নিয়ে আসতে হবে আরেকটা এরকম শোয়ে, যেখানে আরো পরিসর বাড়িয়ে একটা বিস্তৃত আলোচনা করা যাবে। আজকে যেগুলো আমরা স্পর্শ করতে পারলাম না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই ব্যস্ত মানুষ, সময় দিয়েছেন @NilC আনডিবেটেড এই শোতে। সেই সঙ্গে যারা এতক্ষণ এই শো দেখলেন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এই শো দেখলেন, কলকাতায় বসে অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসে অথবা দেশের বিভিন্ন প্রান্তে বসে অথবা ইউএসএ, অস্ট্রেলিয়া, লন্ডন থেকে, এবং আমার বাংলাদেশের বন্ধুরা যারা এই শো দেখলেন, তাদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি প্রতি বুধবার আপনাদেরই বিষয়ে, যে বিষয়ে সমস্যা রয়েছে, সমস্যার স্বরূপকে চেনা এবং কিভাবে সেখান থেকে একটা উত্তরণের উপায় পাওয়া যেতে পারে, সমাধানের রাস্তা পাওয়া যেতে পারে, তাই নিয়ে আলোচনা উপস্থাপিত করব আপনাদের সামনে, যেখানে থাকবেন বিশিষ্ট অতিথিরা। বাংলাদেশের বন্ধুরা আমাকে বারবার বলেছেন যে এই বিষয়টা বিভিন্ন দেশের মানুষকে নিয়ে হচ্ছে। একটা বাঙালির বিশ্বায়ন আজকের দিনে, আমরা গ্লোবালি লোকাল, আমরা ঘরে বসে পৌঁছে যাচ্ছি বিশ্বের দরবারে, বিশ্বায়ন, বিশ্ব বাংলা, যাই বলুন, যেভাবেই বলুন। তো সেই জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব নেই কেন? বাংলাদেশের অতিথি গেস্ট কেন নেই? বক্তা কেন নেই? আমি চেষ্টা করব, অর্থাৎ সামনের এপিসোড থেকে, সামনের এডিশন থেকে, যে বিষয়ই আলোচনা হোক না কেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, এবং এটা আপনাদের কথা দিচ্ছি। আজ এখানেই শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।